একটা কথা আপনারাও জানেন সবাই, এবং এটা কম বেশি সব জায়গায় এসেছে, যে ক্যান্টনমেন্ট থেকে যখন রাজনৈতিক নেতারা সহ সবাই যখন বঙ্গভবনে গিয়েছিলেন, সেখানে ছাত্রদের সাথে সেনা প্রধান সহ তাদের একটা আলোচনা হয়েছে। এবং সেই আলোচনায় আপনার সেখানে কথা ছিল যে কে প্রধান উপদেষ্টা হবেন। এবং নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে 4 তারিখ থেকেই তারা কিন্তু ডক্টর ইউনূসের সাথে আলোচনাটা শুরু করেছেন। এবং সেখানে আহ, অসমর্থিত সূত্রে বলা হচ্ছিল যে সেনা প্রধান সেখানে বলেছেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি হতে পারে, যে ওনার যেহেতু কনভিকশন আছে বা উনি আগ্রহী না, এ ধরনের কিছু আলাপ ছিল। তো ছাত্ররা সেখানে বলেছে যে না, উনি হবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেখানে একটা ফয়সালা হয়েছে যে ডক্টর ইউনূস হচ্ছেন চিফ অ্যাডভাইজার। এবং সেখানে রাজনৈতিক দলগুলোরও একটা মতামত, বা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আলাপ করে যেটা শুনেছি যে ওনারাও এটাতে সম্মতি দিয়েছেন। দ্বিতীয়ত আরেকটা সোর্স আমি জানি, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ওনারা ছাত্ররা গিয়েছিল, সেখানে মাহফুজ আলম ছিল, নাহিদ ইসলাম ছিল সহ এরা 5-7 জন ছিল। সেখানে এক ধরনের তালিকা প্রস্তুত, আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে, কারো কারো মতামত। যেমন আমার কাছ থেকে একটা বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল তখন, এখন যে ধর্ম উপদেষ্টা আছেন ওনার ব্যাপারে, যে ওনার ব্যাপারে ওনাকে চেনেন নাকি। তার মধ্যে হ্যাঁ, ওনাকে আমি চিনি, উনি মোটামুটি খারাপ না, ওনার সম্পর্কে সকল ইসলামিক বিভিন্ন মানে স্কুল অফ থটের যারা আছে সবার মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, উনি হতে পারে। আর বাকি যেগুলো, এগুলো তো কম বেশি আমরা সবাই চিনি। তা আমি যতটুকু জানি যে এই তালিকার বাইরে প্রফেসর ইউনূসের ইচ্ছায় বা ওনার সুপারিশে বা ওনার রিকমেন্ডেশনে হয়তো আরো নতুন করে 2-3 জন যোগ হয়েছে। এবং প্রথম দিকে আপনার আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি অনাগ্রহ দেখিয়েছেন, বা উনি উনি বলেছেন যে না, আমি এটাতে যুক্ত হতে চাই না। পরে আমরা দেখলাম যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে কিছুদিন পরে যুক্ত করা হয়েছে। এটা আমি কেন বললাম এই কথাটা, যে তাহলে এই উপদেষ্টাদের এখানে আমাদের চোখের সামনে ওনাদের সবার যে চিত্রটা আমরা দেখি, এখানে নাহিদ ইসলাম এখন যেটা বলছেন যে কারা কারা ওনাদের কথা রাখেননি, বা ওনারা এক ধরনের এই এই ক্ষেত্রটা তো আমাদের কাছে অস্পষ্ট, বা আমরা হয়তো কেউ জানি না যে কি কথা রাখেন নাই বা কি কথা ছিল। তবে একটা কথা এখানে আছে, আমরা যদি এখানে দেখি যে বেশ কয়েকজন উপদেষ্টা ছাড়া কিছু কিছু উপদেষ্টা আছেন যাদেরকে হয়তো আমরা দেখব যে আমাদের জুলাই অভ্যুত্থান অথবা আমরা যে 15 বছর ধরে সংগ্রাম করেছি, সে সমস্ত ক্ষেত্রে হয়তো ওনাদের অত বেশি ভূমিকা, স্পষ্ট ভূমিকা হয়তো কারো কারো ছিল, কারো কারো ছিল না, ইত্যাদি বিষয় থাকে। এখন যেই কথাটা খালেদ ভাই আপনি রেফার করেছেন, যে পালাবার পথ পাবে না, বা কেউ কেউ কথার কথাও কেউ কেউ বলেন। কারণ আপনি জানেন যে উপদেষ্টাদের ভেতরকার, যেমন আমি আজকেও দু এক জায়গায় কথা বলে যেটা বুঝলাম, যে উপদেষ্টাদের মধ্যে নানা ধরনের ফরমেশন আছে। তার মধ্যে কিছু কিছু উপদেষ্টা প্রথম থেকেই ছিলেন যে ওনারা মানে নির্বাচনের ব্যাপারে ওনাদের স্পষ্ট পজিশন ছিল যে নির্বাচন দিয়েই আমাদের চলে যাওয়া দরকার, এবং নির্বাচন কে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার। কোন কোন উপদেষ্টা এমন ছিলেন যে ওনারা চিন্তা করেছেন যে না, আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার, ঠিক করে আমরা যাব। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কারা কারা ছিল, কারা কোন পক্ষে, আমি তো অত স্পেসিফিক বলতে পারবো না। না না এমনিতে মজু ভাই, এটা আমার মনে হয় যে আপনি প্রেক্ষাপটটা খুবই চমৎকারভাবে বলেছেন। আমি শুধু আপনাকে মানে আমি আমি আবার মানে আবারও আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে দেখেন, মাহফুজ আলম সাহেব যখন লন্ডন এবং নিউ ইয়র্কে আক্রান্ত হলেন, তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ বা এই সরকার উপদেষ্টা তাদের ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই। সার্জিস আলম বললেন প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে তিনি একটা কথা বললেন। আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের পোষা একটি ছাগল, সেটি খেয়ে ফেলা হলো, বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে। এটার মধ্যে নাম আসলো আরেকজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির। আমরা দেখলাম যে সামান্তা শারমিন আরও একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বললেন যে এই সব কিছু কিন্তু ফাঁস করা হবে যুগান্তর পত্রিকায়। সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে বারবার। এইখানে কোন উপদেষ্টাদের কথা আসলে ইঙ্গিত করা হচ্ছে? এই উপদেষ্টাদের মধ্যে এই 2 দল 3 দল, আপনিও ফরমেশনের কথা বললেন, আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে? যেমন আমি কিন্তু খেয়াল করি, আমি তুষার ভাইয়ের কাছ থেকে ওটা জানতে চাইবো। এখন তুষার ভাই হচ্ছে ঠোঁটকাটা মানুষ, উনি কথা বলতে পছন্দ করেন, সেজন্য আমি পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, সেজন্য কিন্তু আমি মিলাইতে পারতেছি না। কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলছেন যে স্টুডেন্টরা ওনাকে চাকরি দিচ্ছেন,
যারা উপদেষ্টা ছিলেন তারা, এই নাহিদ কয়েকদিন আগে পর্যন্ত নাহিদ সাহেব উপদেষ্টা ছিলেন, মাহফুজ সাহেব এখনো আছেন, আসিফ মোহাম্মদ সজীব এখনো আছেন, এবং আমরা কিন্তু দেখি যে এই সরকারকে কম বেশি তারা পরিচালনা করেন। 2টা টিভির লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন। মানে কোথায় এত ক্ষোভ, কেন এত ক্ষোভ, এবং কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা, মানে কারা তাদের টার্গেটে, বা কাদের তারা কারা তাকে হতাশ করেছে? খালেদ ভাই, আমি তো একজন রাজনৈতিক কর্মী। জি তুষার ভাই যেভাবে বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না, জি বা আমি বলবো না তা না। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি জি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলবো। আমি একটা আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেটার জন্য আপনার আসিফ নজরুলকে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, জোনায়েদ সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। এনিওয়ে, আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিফ নজরুল, ঠিক আছে। তারপরে আপনার রেজওয়ানা আপা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে। এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে কারা খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, এখানে একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে খুব ওতপ্রোতভাবে জড়িত, আরেকটা অংশ আছে তারা হয়তো সেভাবে জড়িত না। আমরা যদি ছাত্রদের পার্টটাতে দেখি, সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি, উনি কত বেশ, ওনার মানে ইন্টিমেট একটা কমিউনিকেশন আছে। রেজওয়ানা আপাকে দেখি, ওনার একটা ইন্টিমেট কোঅর্ডিনেশন আছে। আদিলুর রহমান খানকে দেখি, একটা কোঅর্ডিনেশন আছে। আর সেখানে উনারা কি একদল? জনাব উনারা কি একদল? আসিফ নজরুল না, স্যার, একদল না। রেজানা আমি আপা? দেখছি যে ওনাদের এক ধরনের ছাত্রদের সাথে ওনাদের একটা কোঅর্ডিনেশন আছে। ওকে। এবং মানে অ্যাপারেন্টলি তো আপনার আসিফ মাহমুদ ভুঁইয়া এবং মাহফুজ আলম তো আছেই। হুম এর বাইরে যারা ধরেন, আমরা যদি সিনিয়র মিনিস্টারদের মধ্যে ধরি, সিনিয়র হুম অ্যাডভাইজারদের মধ্যে ধরি, তাহলে দেখবো ওয়াহিদুদ্দিন মাহমুদ বা হুম সালেউদ্দিন, ওনাদেরকে মোর আমরা দেখি ফোকাস অন দেয়ার মিনিস্ট্রি এন্ড এই ধরনের ইস্যুগুলোতে। হুম এবং এখানে আপনি কিছু 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 অ্যাডভাইজার দেখবেন যে তারা শুধুমাত্র তাদের কার্যক্রমের বাইরে খুব বেশি কার্যক্রমে তারা ইনভলভ না। ওকে। এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা সরকারে খুব যে একটা কোঅর্ডিনেশন হবে, খুব যে একটা মিলমিশ থাকবে, এটা তো হওয়ার কথা না। কারণ এরা কোনো একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে যে আসছেন, বিষয়টা এমন না। এটা নানা বিবেচনায় নানা জন এখানে যুক্ত হয়েছেন। কারো তাদের অভিজ্ঞতার কারণে যুক্ত হয়েছেন, কেউ আন্দোলনে ভূমিকার কারণে যুক্ত হয়েছেন, কেউ কেউ তাদের, যেমন ধরুন সালেউদ্দিন সাহেব, ওনার ওই অর্থ মন্ত্রণালয় একটা বিশেষ ওনার এক্সপার্টাইজ আছে বলে উনি এটাতে যুক্ত হয়েছেন। এইভাবে নানা বিবেচনার এখানে একটা টিম তৈরি হয়েছে। এখন যেই আলোচনাগুলো উঠছে যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এখানে ছাত্রদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বিচার বা আপনার আমাদের সংস্কার, এই সমস্ত জায়গা থেকে নানা ধরনের আহ, ব্যাখ্যা বিশ্লেষণ বা বিভেদ টুকটাক যে নাই, বিষয়টা তা না। ওকে। কিন্তু আলটিমেটলি যে জিনিসটার দিকে আপনি ইঙ্গিত করছেন, আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু। এটা এক ধরনের আমার কাছে, আমি 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 মজিব, আবার এক আপনার ধরনের কাছে চাপ। ফিরি। আমি কিন্তু খুব বিনীতভাবে মনে করি যে এটা একটা সিরিয়াস ইস্যু। কেন, এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর আব্দুল তুষার আপনার কাছে আসতে চাই। মঞ্জু ভাই মোটামুটি একটা পাঠাতন আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে, যেমন উনি আসিফ নজরুল, সৈয়দ রেজানা হাসান, আদিলুর রহমান খান, ইনাদের কথা বলেছেন, যাদের সঙ্গে আসিফ মোহাম্মদ, মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন আহমেদ মাহমুদ, তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন। জনাব ফাউজুল করিম খানের কথাও এরকম বলা যায় হচ্ছে, আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিলেন, তাদের কথাও। আমি একটু তো সবাই আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দে বা পরস্পর মুখোমুখি হলো, বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি? পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন, যেমন রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন, আসিফ নজরুল প্রচুর টকশোতে যেতেন এবং নানান ধরনের কথাবার্তা বলতেন, কখনো ডানে, কখনো বামে, কখনো মাঝখানে। আদিলুর রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন। এরকম যারা অ্যাক্টিভিস্ট, তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের লোকের যুক্ততা থাকে। আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন, ফলে তার ছাত্রছাত্রীরা আছেন, ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে, সে একই কানেকশন সালেউদ্দিন আহমেদ অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা ধর্ম উপদেষ্টা অথবা যিনি
আছেন আরেকজন জ্বালানি ডাক্তার উপদেষ্টা সাহেব, ফাজল করিম খান, জি হ্যাঁ, বা ফাজুল কবির, তাদের হবে না। কারণ তারা এমন এমন পদে ছিলেন যেসব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখড় পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয়। তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু, আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু, কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু, আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনূস বন্ধু। তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল। এবং যে কথা ডক্টর ইউনূসও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন, এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে। ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল। আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন, নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন? এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায়? ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা, তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার যে অ্যাটিটিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে। ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি, এদেরকে আমরা চাকরি দিয়েছি। কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসান নাই। আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন। যখন তাদেরকেই কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিকটেট করতে শুরু করেছেন, অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে। এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট, আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই, যেমন নাহিদ নিজে উপদেষ্টা ছিলেন, আসিফ আছেন, মাহফুজ আছেন। এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন। ফলে উপদেষ্টা মণ্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে। আর আরেক দল আছেন যাদেরকে তারা আগেও স্যার বলতেন, এখনো হয়তো স্যারই বলেন। তো এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন? কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন। একে নিষিদ্ধ করে দেন, আমাদেরকে নিরাপত্তা দেন, অমুককে ছেড়ে দেন, তমুককে ধরেন, আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে, অমুককে ওই মন্ত্রণালয়ে দেন, তমুককে সরিয়ে দেন, এবং একই সঙ্গে এইটা বানান, ওইটা বানান, সেইটা বানান, এবং আমাদেরকে শাপলা দেন, শাপলা দেন, শাপলা দেন। এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট, সেখানে কিছু লোক লিখেই যাচ্ছেন এনসিপি 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 এনসিপি, ওরকম তারাও জব করছেন, শাপলা 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 শাপলা। এখন এই শাপলা শাপলা করবেন যে শাপলা ছাড়া ভোটে জিতার কি আর কোনো মার্কা নাই? শাপলা না পেলে তারা জিতবেন না, শাপলাই তাদের পরিচয়। শাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন, এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবেন। এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান তখন কিন্তু আপনি এক ধরনের ট্যান্ট্রাম করতে শুরু করেন, মানে আপনি এক ধরনের আবদার, হইচই। এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে শাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি, নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত? এবং শাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। ওরা, আমি আপনার বক্তব্যের সাথে একমত, ওনারা কেন এত শাপলা চাইতেছেন সেটাও বুঝতে পারতেছি না, দিতেও না কেন এটাও বুঝতেছি না। একটা অসুবিধা আছে, শাপলার মার্কাটা এরকম যে এটা আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সার উল্টা দিকে আছে। আপনি যদি পুলিশের মার্কা দেখেন, না অবশ্যই আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি। কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাস, নায়ক আর কি, দা ভিঞ্চি কোড, যেটা দা ভিঞ্চি কোড যে সিকুয়েলি আর কি, সেখানে রবার্ট ল্যাংডন হচ্ছেন নায়ক। সেই নায়ক হচ্ছেন কি করেন, সিম্বলিজম বিবেচনা করেন। শাপলা একটা সিম্বল, যেমন ধানের শীষ একটা সিম্বল। এখন যে ধানের শীষ নির্বাচন কমিশনের প্রতীক, সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই, এইভাবে এক ছড়া ধানের শীষ। কিংবা ধরেন যে নৌকার প্রতীক, সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই, পয়সার মধ্যে নাই। কিন্তু শাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে। অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন, ইট ইজ এ বায়াস। এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না। তাহলে যেটা তুষার ভাই, আপনার কথা একটু 24 ঘন্টা চোখের সামনে দেখতে, আপনার সামনে টুথপেস্ট ফর্সা হইবেন, এগুলো ধরে রাখে, পকেট থেকে বের করলে বের হয়। জি, মানে 24 ঘন্টা যদি একটা প্রতীক আপনার সামনে, তাহলে কিন্তু আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো যে প্রতীক দাঁড়িয়ে আছে, যে প্রতীক সারাদিন শাপলা শাপলা বলা যাচ্ছে,
করা, অর্থাৎ আমি তাকে কিন্তু সিম্বলের আচ্ছা সুবিধা নিতে দেওয়া। আমি কিন্তু মনে করি যে তুষার ভাই যদি সিম্বলে ওরা সুবিধা পায়, এনসিপির ওরা, তো ওটুকু সুবিধা উনাদেরকে দিলেও দেয়া যেতে পারে। মানে আমি মনে করি যে ঠিক আছে, ওনারা জীবন মানে তো তাহলে বাকি সুবিধাগুলো ওনাদেরকে দেন, না মানে দেন না, তাহলে মানে ওই সুবিধাটা আমার কাছে মনে আরেকজন হয় যে পাবে। তারপরে জীবন বাজি করে জাতীয় ওনারা ফল যুদ্ধ কাঁঠাল, করেছেন। জাতীয় ফল কাঁঠাল, হ্যাঁ, জাতীয় ফল কাঁঠাল কেউ চাইলে নিশ্চয়ই পাইতেও পারে। আপনি যেসব যুক্ত, না না আপনি না, এখন কাঁঠাল খালেদ, আপনি কাঁঠাল এখন কি কিন্তু করছেন আছে, জানেন? কাঁঠাল আপনি কাঁঠাল হ্যাঁ কিন্তু হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো, কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই। সেই কাঁঠাল তো জায়গায় জায়গায় ছবি বানায় আমরা রাখি নাই। বাংলাদেশে তো কোনো কাঁঠালের ভাস্কর্য নাই, কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটি মোড়ে। হ্যাঁ, তো এবং দোয়েল 2 টাকার নোটের মধ্যে ছিল। রাইট। তো এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে, যেই প্রতীকের সুবিধা কেউ পেতে পারে, তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না। এরকম প্রতীক কাউকে না দেওয়াই ভালো আমার কাছে মনে হয়। ফলে নির্বাচন কমিশন কেন দিচ্ছেন না, এটা তার ব্যাপার। আর খালেদ, আপনি যেসব যুক্তি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আর কি। যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান, তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে কোটা পাবে না কেন? আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে। তো মানে এই যুক্তিটা সঠিক যুক্তি না। কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না, কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য। তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য, সুবিধা তারা চান কেন? এইটা তো বিবেচনায় নিতে হবে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন, সেখানে আরো কিছু সমস্যা আছে। যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট, এক্সিট হবে অনারেবল এক্সিট। সেফ এক্সিট মানে কি? মানে কেউ কি পদ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায়? পদই কি আপনার জীবনের নিরাপত্তা? আপনি পদে থাকলে নিরাপদ, আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি পদ থেকে চলে গেলেন, আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন, আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন? আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি প্রস্থান করবেন? বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন। এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য, যে আপনি ক্ষমতায় যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন। এইটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য। সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন, বুঝেন কিন্তু ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো আমাদের সবার সামনেই দাঁড়িয়ে আছে। বিশেষভাবে উপদেষ্টাদেরকে সামনে ধ্বংস, সামনে মৃত্যু, সামনে নিরাপদ নাই, এগুলো তো এক ধরনের আমার কাছে মনে হয় ভয় দেখানো, হুমকি প্রদান। এই ভয় থেকে কি কেউ মুক্ত? উপদেষ্টা যারা নন, ধরেন আমার আপনার মতো লোকেরা, তারাও কি এই ভয় থেকে মুক্ত? আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি? এই সরকার কি আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে? এই সরকার নিরাপদ পরিবেশ যে দিতে পারছে না, এইটা এই সরকারি বিভিন্ন জায়গাতে তারা স্বীকার করেছেন। এমনকি এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পর্যন্ত বিভিন্ন জায়গাতে উষ্মা প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, রাতের 3টায় সংবাদ সম্মেলন করেছেন। একটা ছাগলকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে, সেই ছাগল একজন নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলে। তাহলে একটা ছাগলের নিরাপত্তা নাই যে দেশে, উপদেষ্টার বাসার ছাগল নিরাপদ না, তাহলে রাস্তায় যে ছাগলগুলি ঘুরে বেড়াচ্ছে, না কিন্তু রাস্তায় ছাগলের নিরাপত্তা আছে? খুবই আমার কাছে খুবই মজার ব্যাপার লেগেছে। আমি দর্শকদের মধ্যে থেকে কয়েকটা অংশ এটা বলি যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আমার অনুষ্ঠানে এসেছিলেন গত সপ্তাহে এই বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি আমাকে সরাসরি বলেছেন যে এইটা আসলে উপদেষ্টা আসিফ নজরুলকে একটা শিক্ষা দেওয়ার মতো করেই এটা আসলে করা হয়েছে। আমি খুবই অবাক হয়েছি যখন আমি আবার খুব অবাক হয়ে বললাম যে আপনারা এটা করতে পারলেন, তখন উনি বললেন আপনি আমার এটা বলতে পারেন না, খুব রাগটাগ হয়ে গেলেন। আমি বুঝলাম না জিনিসটা কিরকম। কিন্তু দর্শকদের মধ্যে অনেকেই বলতেছেন আপনার মধ্যে যে টাকার মধ্যে কি ধানের শীষ নাই তুষার ভাই? আপনি যে পয়সার মধ্যে প্রতীক যে ধানের শীষটা সেটা আছে না, কিন্তু নামও তো একটা পুরা ব্যাপার, তাই না? ভাবকে লিপ্ত হতে চাই না, সত্যি কথা। শোনেন খালেদ, আর আরেকজন দর্শক বলেছেন, যারা আমি শুধু মন্তব্য করলে, আরেকজন দর্শক বলেছেন যে ডক্টর শাহদিন মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই শাপলাটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের প্রতীক হিসেবে আছে, সেটি সেজন্য এটি প্রতীক হতে পারে না, এটি একজন বলেছেন আর কি। এই দুই রকম মন্তব্য আছে প্রতীক মানে শাহদিন মালিক। হ্যাঁ, আমি আসলে কথার মাঝখানে খেয়ে হারিয়ে ফেলি যদি আপনি ইন্টারাপ্ট করেন। শাহদিন মালিকের প্রসঙ্গে আসার আগে আমি ছাগল প্রসঙ্গে থাকি। ছাগল যিনি চুরি করেছেন তিনি শিক্ষা দেওয়ার জন্য ছাগল মারেন। তো যারা ছাগল মেরে উপদেষ্টাকে শিক্ষা দেন, তারাই আবার উপদেষ্টাদেরকে ভয় দেখান যে ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু সেফ এক্সিট, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। তো ছাগল মারা লোকজনই এরকম চিন্তা করতে পারে, ছাগল চুরি করা লোকজনই এরকম চিন্তা করতে পারে। অতএব এই নিয়ে আমি আর পরবর্তী কথায় যেতে চাই না। কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হয়েছে, এইটা আদর্শ লিপিতে যেরকম আছে বিদ্যাসাগরের,
এটা আমাদের ধর্মগ্রন্থ কোরআনেও আছে। আর এক ছাগল নিলাম, কালো ছাগল নিয়ে লাল ছাগল দিলাম, লাল ছাগল নিয়ে কালো ছাগল দিলাম, এটা কিন্তু কোনো সমাধান না। আমার অতএব ছাগল থেকে আমরা সরে যাই। এইবার আসি, আপনি যে প্রতীকের কথা বললেন, এই তর্কটা আসলে ঘেনা প্যাচাল। এটাকে ঘেনা প্যাচাল বলে। কিছু লোক আসেন এবং তারা এই জায়গাতে কমেন্ট করে করে ঘেনা প্যাচাল পারেন। এদের সঙ্গে আমি তর্কে যেতে চাই না। স্বাধীন মালিক সাহেব কতখানি আইন বোঝেন, কতখানি শিক্ষিত, কতখানি সংবিধান বোঝেন, এটা বাংলাদেশের মানুষ জানে। অতএব আপনারা তার সঙ্গে গিয়ে তর্ক করেন যে উনি কেন বললেন যে শাপলা দেওয়াটা ঠিক হবে না। আর যে ধানের শীষ, যে ধরনের ছবি, সেই ধানের শীষ টাকাতে নাই। ওকে, যে ঠিক আছে, প্রতীক হিসেবে যে চেহারা, আমরা সেটা টাকাতেও নাই, সেটা পয়সাতেও নাই। অতএব এইগুলা এই ঘেনা পেঁচাল পাকতে হইলে আপনারা স্বাধীন মালিকের সঙ্গে গিয়ে তর্ক করেন। আমারটা আমি বলেছি না। ডক্টর আব্দুল তুষার, আমি আমার জায়গা থেকে আসলে মানে শাপলা এনসিপি কে দিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবটা এমন ছিল যে শাপলাও দিয়ে দেওয়া হোক, দেখা যাক শাপলা, তারপরে হচ্ছে যে আর যা 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 কিছু পায় তারপরে তা নিয়েও হয়তো তারা নির্বাচনে আসলে, জি আসুক তারা নির্বাচনে। ও খালেদ, জি মানে যদি মানে যদি এটা দিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে, তাহলে আমাকে আপনি বলেন যে রাজনৈতিক দল কি নিজে নিজে প্রতীক চুজ করে, নাকি রাজনৈতিক দল প্রতীকের জন্য আবেদন করে এবং সেই আবেদন করার পরে সে সেটা পাবে কি পাবে না, যে প্রতীকটা সে পাবে কি পাবে না, এইটা ডিসিশন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার? নির্বাচন কমিশনের। ওকে, ওনারা আবেদন করেছেন, নির্বাচন কমিশন দেন নাই। এই জন্য কি আপনি নির্বাচন কমিশনকে হুমকি ধামকি দিতে পারেন? আপনি বলতে পারেন যেভাবে কথাগুলি বলা হচ্ছে, তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে নাই যান, নিজেরাই নিজেদের প্রতীক দিয়ে ব্যালট ছাপিয়ে নেন। নীলক্ষেতে ব্যালট ছাপিয়েছে না। আর তুষার ভাই, আসছি আবার আপনার কাছে, জনাব মুজিবুর রহমান মঞ্জুর কাছে একটু আসি। মঞ্জু ভাই, এইবারের প্রসঙ্গটা হচ্ছে যে বিশেষ করে বিবিসিতে জনাব তারেক রহমান সাক্ষাৎকার দেওয়ার পর এ কথা একদম স্পষ্ট যে বিএনপি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের বা আওয়ামী লীগের সময় যারা অন্যায় করেছে তাদের বিচার করার ক্ষেত্রে তারা একরকম প্রখর দৃষ্টি রাখবে। জনাব তারেক রহমানের বক্তব্য এটা আমার পরিষ্কার যে তারা আসলে এটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে পাশাপাশি আরেকটা বিষয় আলোচনায় আসছে যে বিএনপি কি আসলে জোটে, এবি পার্টি বা বিএনপি কোনো রাজনৈতিক দল করতেছে কিনা, বা কোনো একটা রাজনৈতিক জোট করতেছে কিনা, কোনো একটা রাজনৈতিক জোট আসলে জামায়াতের নেতৃত্বে হচ্ছে কিনা। এই ক্ষেত্রে এবি পার্টির, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা বলতেছেন যে এবি পার্টির একলা আসলে কতগুলি ভোট আছে, কিন্তু আমরা কিন্তু এটা জানি যে এবি পার্টি আসলে কিং মেকার হিসাবে একটা বড় ভূমিকা আছে। আমি একটু জানতে চাই যে এবি পার্টি এই ব্যাপারটা কি ভাবতেছে, আসলে রাজনৈতিক জোট জামায়াতের সঙ্গে, বিএনপির সঙ্গে, একক অন্যান্য কয়েকটা দল মিলে একটা এনসিপির সঙ্গে এবি পার্টির কোনো রকম কোনো আলোচনা হচ্ছে? আচ্ছা, আমি কি প্রতীকের ব্যাপারে কিছু বলতে পারবো? জি জি, প্লিজ 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 প্লিজ, না আপনি সব বিষয়ে বলেন মঞ্জু ভাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আপনি যে ইস্যুটা বলেছেন যদি আমি ধরতে না পারি একটু মনে করিয়ে দিই। জি জি জি, প্রতীকে আমরা যেহেতু আমরাও নিবন্ধন পেয়েছি আপনার এক বছর আগে, তো আমরা যেটা জানি যে নির্বাচনে যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদেরকে একটা প্রতীক দিতে হয়, 3টা প্রতীক দিতে হয়, যে 1 2 3 আমি এই 3টা প্রতীক চাই। এখন নির্বাচন কমিশন বলে যে আমাদের ওনাদের প্রায় 64টা একটা তালিকাভুক্ত প্রতীক আছে, তো ওনারা ওখানে বলেন যে আপনাকে এই 64টা থেকে একটা চুজ করতে হবে। আবার 64টার মধ্যে দেখা যাচ্ছে 50টা বা 52টা দলকে তো আগেই প্রতীক বরাদ্দ হয়ে গেছে, অলরেডি টেকেন। হ্যাঁ, সুতরাং আমার জন্য অপশন থাকছে, আমি যখন একটা নতুন দল, আমার জন্য অপশন থাকছে মাত্র 10টা বা 12টা। সেক্ষেত্রে কোন দল আউট অফ দি লিস্টও সে প্রতীক চাইতে পারে। আমরা কিন্তু চেয়েছিলাম, আমরা এখানে চাবি চেয়েছিলাম, হ্যাঁ, তো আমাদেরকে চাবি দেওয়া হয় নাই, বলা হয়েছে চাবি দেওয়া যাচ্ছে না, আর আপনারা যদি এর বাইরে কোনো প্রতীক চান তাইলে কিন্তু এটা আপনাদেরকে আলাদা করে আবেদন করতে হবে। তা আমরা যেটা দেখলাম যে এনসিপি যে তারা শাপলা চেয়েছে, শাপলা কিন্তু আমাদের এই 64টার মধ্যে নাই। হ্যাঁ, তো সুতরাং এনসিপি আউট অফ দি প্রভিশন চাইতে পারে। এখন এটা হচ্ছে আমাদের পলিসির ব্যাপার। আমরা শাপলা আমাদের জাতীয় প্রতীক বা যেটা এতক্ষণ তুষার ভাই এত যুক্তি দিলেন, এটা আসলে এত লম্বা আলোচনার দরকার নাই। একটা হচ্ছে আমি আমার এই ধরনের আমার সিম্বল কিন্তু অনেক, যেমন আমাদের সিম্বল হচ্ছে ঈগল। ঈগল কিন্তু আমাদের এই যে বাংলাদেশ নৌবাহিনীরও সিম্বল আছে ঈগল। হ্যাঁ, আমরা বহু জায়গায় দেখি ঈগলের ছবি আছে। তারপরে আপনি বহু জায়গায় আমরা দেখি
নানা পরিবহন টরিবহন, ঈগল পরিবহন, হাবি জাবি, অনেক নামে ঈগল আছে। ঈগল আপনারা চেয়ে নিছেন না ওই 64টার মধ্যে ছিল? 64টার মধ্যে ছিল। আমাদেরকে তখন বলা হয়েছে যে না, আপনাদের চাবি দেয়া যাচ্ছে না, আপনারা যেটা আছে এখন এগুলোর মধ্যে থেকে একটা নেন। সেখানে আমরা বাধ্য হয়ে আমরা ঈগল নিয়েছিলাম, ঠিক আছে। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা যে শাপলা চাচ্ছে, এটা তারা কিন্তু এই চাওয়াটা অবৈধ না, যে আমি এই লিস্টেড তালিকার বাইরে আমি চাইতে পারবো। এখন রাষ্ট্রের নীতি কি, রাষ্ট্র কি তার রাষ্ট্রীয় সিম্বলের জায়গাটা থেকে দিতে পারে কিনা, এইটার ব্যাপারে কোনো আইনি নিষেধাজ্ঞা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। যেটা স্বাধীন মালিক বলেছেন যে এটা দেয়া যাবে না বা ইত্যাদি, সেক্ষেত্রে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা লিগ্যাল ইস্যু, নাম্বার ওয়ান। আরেকটা ইস্যু ইদানিং রেজড হয়েছে, সেটা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ওনারা নাগরিকত্বের জন্য ওনারা শাপলা চেয়েছিলেন। হ্যাঁ, তো শাপলা চেয়েছিলেন যেহেতু ওনাদেরকে দেয়া হয় নাই, এখন যদি আরেকটা দলকে দেয়া হয় এটা একটা ডিসক্রিমিনেশনের কোশ্চেন আসবে। সেক্ষেত্রে এইটাকে আমি মনে করি এত তর্ক বিতর্ক না। মান্না ভাই নাকি এনসিপি থেকে এটা বলা হচ্ছে যে মান্না ভাই নাকি বলছেন এই ব্যাপারে তারা আইন কানুন আর মানে ওনাদের আর কোনো দাবি দেওয়া নাই, ওনারা দাবি দেওয়া উঠাই নিছেন মান্না ভাই? না, মান্না ভাই দুইটা কথা বলছেন। মান্না ভাই বলছেন যে এইটা আমরা চেয়েছিলাম, আমাদেরকে দেয়া হয় নাই, সুতরাং এটা যদি দেয়া হয় এটা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু আমি এটা নিয়ে মামলা করব না। মানে মামলা, উনি বলেছেন আমি এটা নিয়ে মামলা করব না। তাহলে প্রশ্ন উঠলো, অসুবিধা কি? তো আমার কাছে কি মনে হয় মঞ্জু ভাই, তুষার ভাই একটা বক্তব্য, আমার কাছে মনে হয়েছে যে এনসিপি ওলারা শুনলে একটু রাগ করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় এনসিপিদের শাপলা দেয়া যাইতে পারে। আসলে আমরা মনে হয় যে নতুন রাজনৈতিক দল নতুন বন্দোবস্তের কথা তো বলতেছে, নতুন প্রতীক নিয়ে নতুনভাবে ওরা আসুক, এবং আমি খুবই অবাক হচ্ছি যে এই প্রতীকটা ওরা পায় না, যে প্রতীকটা ওদের রাজনৈতিক দল না, এটার জন্য যে ওদের ভালোবাসা সেইটাও আমার আসলে মুগ্ধ করতেছে। মানে এটা যদি এমন হইতো যেমন 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 জাসদ 5টা-6টা ভাগ হয়ে যাওয়ার পরে কে মশাল পাবে সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল, মঞ্জু আপনার মনে আছে, তুষার ভাইয়েরও মনে থাকতে পারে, রাজপথে এটা গড়াইছে, পুলিশ এটা করছে, তখন মশাল কে পাবে, এটা রব ভাইয়ের জাসদ পাবে, ইনু ভাইয়ের জাসদ পাবে নাকি শাহজাহান সিরাজ ভাইয়ের জাসদ পাবে, এটা নিয়ে মেলা ক্যাচাল হয়েছে। কিন্তু এটা একটা মশাল, একটা ঐতিহ্যবাহী পক্ষ, এটা জন্মের থেকেই শাপলা জন্মের থেকে ঐতিহ্যবাহী মানে এনসিপির জন্য। এটা জাতীয় পার্টি লাঙ্গল নিয়েও হয়েছে, আপনি লাঙ্গল নিয়েও হয়েছে, লাঙ্গল নিয়ে রাস্তায় মনে হয় এত গেঞ্জাম হয় নাই, মশাল নিয়ে যত মামলা, লাঙ্গল নিয়ে তো মামলা হয়েছে এবং এটা আদালতে হয়েছে, আদালতে গড়াইতে হয়েছে, আদালতে হয়েছে। সুতরাং সিম্বল একটা ইম্পর্টেন্ট ইস্যু, একটা পার্টি যখন একটা সিম্বলকে ধারণ করে। তবে আমি বলি আমার অবজারভেশন হচ্ছে এই যে মানে শাপলা না হইলে আমরা যাব না, এই কথাটার কারণে কিন্তু এনসিপির যে খুব পাবলিক গ্রহণযোগ্যতা বাড়ছে বিষয়টা তা না, পাবলিক কিন্তু এটাকে ভালোভাবে। আমার কিন্তু মনে হয় মঞ্জু ভাই শাপলা উনাদেরকে দেয়া হবে, আমার মনে হয় নির্বাচন কমিশন শেষমেশ উনাদেরকে শাপলা দিবে, আমার মনে হয় না, এবং উনাদের সকল আন্দোলন এসে শাপলা এসে থামবে আর কি, আমার কাছে মনে হয়। খালেদ ভাই আমি আপনাকে বলি, শাপলা দেয়ার ব্যাপারে যদি আইনি নিষেধাজ্ঞা না থাকে, এটা তো আমি তো আপনাকে বললাম লিস্টের বাইরে কেউ সিম্বল চাইতে পারে, এটার যদি আইন বা সাংবিধানিক নিষেধাজ্ঞা বাধা যদি না থাকে, তাহলে দিতে তো আপনি পাইতে অসুবিধা কোথায়, আমি আপনার সাথে এই জায়গায় একমত। বাট যেই ইস্যুটা রেজ করেছেন তুষার ভাই, এবং একই সাথে আমি যদি বলি স্বাধীন মালিকের যে প্রশ্নটা, এইটা যদি আইনি বিষয় হয় তাইলে তো এটা স্বাভাবিক, এটা তো আইনেও টিকবে না। না, সংবিধানই তো আমরা ফালাই দিব মঞ্জু ভাই, সংবিধান দিয়ে কি হবে? সংবিধানে শাপলা আছে না, ডক্টর স্বাধীন মালিক কি বলছে এটা তো অত গুরুত্বপূর্ণ না। আইনে যদি না মানে নির্বাচন কমিশন মনে করলে এটা দেওয়া উচিত। আমি মনে করি সংবিধান এগুলি মানুষের জন্যই সংবিধান, তো আর কি। ঠিক আছে, তাহলে আপনি জোটের কথা বলেন মঞ্জু ভাই, আপনারা জোট করবেন কিনা? বিকজ যেহেতু আপনারা কিং মেকার, এখন জামাতের সঙ্গে যাবেন না বিএনপির সঙ্গে যাবেন নাকি আলাদা জোট করবেন, কিভাবে এইটা রাজনৈতিক? কারণ প্রতিবার আপনার সঙ্গে কথা বলার পর অন্তত আমি একটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, অন্তত বুঝতে পারি বলে মনে করি আর কি। আচ্ছা খালেদ ভাই, আমি আপনাকে বলি, প্রথম হলো যে আমাদেরকে প্রচুর সমালোচনা, প্রচুর টিজ শুনতে হয়। ইভেন আপনি আমার ফেসবুক আইডিতেও গেলে দেখবেন বহুজনে বলে যে তোমাদের কয়টা ভোট আছে। হ্যাঁ, আমরা যারা নতুন রাজনৈতিক দল করি, ভাই আমার তো হঠাৎ করে ভোট থাকবে না। একটা রাজনৈতিক দল আপনি যদি বলেন যে একটা ছেলে জন্ম নিয়ে যদি বলেন যে তুমি মানে বীজগণিতের সূত্র বলো, সে কি বীজগণিতের সূত্র বলতে পারবে না। তো আমার রাজনৈতিক দল তো নতুন, আমার তো বেশি ভোট থাকবে না, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না? আমরা তো একটা হাইব্রিড মানে কিংস পার্টি না যে আমার জন্মই হবে সোনার চামচ মুখে নিয়ে। সুতরাং যারা বলেন তোমার কয়টা ভোট আছে, আমি তাদেরকে স্যালিউট করি যে আপনি একটা ভ্যালিড কোশ্চেন তোলেন,
এই আপনার এই ভ্যালিড কোশ্চেনের জন্য ধন্যবাদ। আমরা তো এটাই আমাদের ক্রেডিট যে আমাদের শূন্য ছিল, একসময় তো আমাদের দলের অস্তিত্বই ছিল না। সুতরাং আমার আজকে অল্প কয়টা ভোট থাকবে, কালকে আর একটু বেশি বাড়বে, এক সময় আমার ভোট বাড়বে, এটাই তো নিয়ম। আমি ভোট বেশি নিয়েই জন্ম নিব, এটা তো নিশ্চয়ই কোনো একটা অর্গানিক মানে জন্ম গ্রহণ প্রক্রিয়াও না। তো একটা কথা হচ্ছে, আমরা আমাদের দল জন্ম নিয়েছে, দলটা আস্তে আস্তে আমরা তৈরি করে সামনের দিকে আগাচ্ছি, এবং আমরা এই ইলেকশনে আপনাকে আমি বলছি যে আগামী 14 তারিখ আমরা কিন্তু আমাদের 100 নমিনির প্রাথমিক মানে একটা ঠিক করেছি, আমরা চূড়ান্ত করেছি, এটা আমরা ডিক্লেয়ার করব। দেন মানে বাই প্রসেস বা সময়ে সময়ে আমরা আরো সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়া যায় কিনা সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি। এখন কত ভোট পাবো আমরা ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, সেটা তো স্বাভাবিক, এটা ইলেকশনের রেজাল্টের পরে সবাই জানতে পারবেন। যারা এখন প্রশ্ন করেন আপনাদের কত ভোট, তারা নিশ্চয়ই অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবেন। দ্বিতীয় যেটা আপনি জোট করবেন কিনা মঞ্জু ভাই, জোট করবেন কিনা? দ্বিতীয় হচ্ছে একটা জোট করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে। আচ্ছা, এখানে আপনি ঠিকই বলেছেন, এখানে আমরা দেখছি 4টা জোটের একটা ফরমেশন হচ্ছে। একটা হচ্ছে বিএনপির নেতৃত্বে একটা জোট, একটা দেখছি আমরা জামাতের নেতৃত্বে একটা জোট, একটা দেখছি জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা জোটের গুঞ্জন, বা সিপিবি লেফট ওরিয়েন্টেড দলগুলোকে একটা জোট। আর আমরা 9টা দল আমাদের এই একটা ইস্যুতে বসেছিলাম, সেটা হচ্ছে যে আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আমরা অন্যান্য দলগুলোর সাথে মিলে একটা অনানুষ্ঠানিক এক ধরনের সমঝোতায় আসতে পারি কিনা। তো সেইখানে আমাদের ওই বৈঠকের পরে অনেকে বলেছেন এটা কি কোনো নির্বাচনের জোটে রূপ নিতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমরা বলেছি আমরা এই ধরনের একটা চিন্তা করতেও পারি। মানে আমাদের যেহেতু একটু আমাদের চিন্তাগত মিল আছে, আমরা একটু সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের একটা চরিত্র দাঁড়িয়েছে, এবং আমরা যেহেতু দেখছি যে এই নতুন অভ্যুদয়, আপনি দেখবেন সেই নাগরিক ঐক্য থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি, আমাদের কিন্তু একটা কমন জায়গা আছে। আমরা বলছি যে রাষ্ট্রটাকে নতুন করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। এটা সত্য যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে স্বপ্ন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র নেতৃত্ব, কিন্তু অল্টারনেটিভ যেটা, যে বিএনপি জোট বা জামাতের জোট, এদের কাছ থেকে যে একটা নতুন পলিটিক্যাল অর্ডার মানুষ পাবে, সেটাও কিন্তু মানুষ আস্থা রাখতে পারছে না। কিন্তু বিএনপি জামাতের যেই মানে এক ধরনের বিরোধ, এটাতে কিন্তু আমি দেখি যে মানুষের মধ্যে একটা মানে অনীহা আছে, এবং এটার কারণে বিএনপি জামাতের অনীহার কারণে, এই বিভেদের কারণে কিন্তু কোনো না কোনো ভাবে আমরা দেখছি জামাতে বেনিফিটটা পাচ্ছে, জামাতের দিকে একটু ভোটের মানুষের সমর্থনের জায়গাটা, পাল্লাটা একটু একদিকে টার্ন করছে। তো সেই জায়গা থেকে আপনার প্রশ্নের স্পষ্ট উত্তর হচ্ছে, আমরা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টিগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আমরা যারা দেখছি, এবং নতুন রাজনৈতিক সংস্কারের যেই কাজগুলো আমরা করছি, এটাকে কেন্দ্র করে একটা জোট করা যায় কিনা, এটার জন্য আমরা চেষ্টা করছি। ওকে, আপনাকে ধন্যবাদ মঞ্জু ভাই। আমি তুষার ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের মতামত, দর্শকরা আবার মন্তব্য পাঠাচ্ছেন, কেউ কেউ আবার এটা বলতেছেন যে খালেদ ভাই আপনি মন্তব্য পড়েন কেন, ইন্টারেস্টিং। যাই হোক, আবুল খায়ের সাহেবের মন্তব্য আমি একটু বলতে চাই যে খালেদ ভাই আপনারা দুজন মিলে এনসিপি নিয়ে মজা করেন, এদের দেশের প্রতি যে ভালোবাসা আছে তা নষ্ট করেন না। জনাব আবুল খায়ের সাহেব, আপনাদের জন্য একটু আমি বলি, আপনাকে একটু বলি, দেশের জন্য ভালোবাসা আরও কারো থাকতে পারে, যারা রাজনৈতিক দলে যায় নাই, যারা রাজনৈতিক দল করে নাই, এরকম কারোর মধ্যেও কিন্তু দেশের জন্য ভালোবাসা থাকতে পারে, ওইটাও আপনারা একটু খেয়াল করেন। যাই হোক, আমি একটু তুষার ভাইয়ের কাছে আসবো। তুষার ভাই, দর্শকদের কাছে আমি জানতে চাইছিলাম, যারা আপনারা সাথে যুক্ত হওয়ার আগে মানে জরিপের মতো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু বিবিসি বাংলার দেওয়া জনাব তারেক রহমানের সাক্ষাৎকারের প্রসঙ্গ ধরে আসি, যেটা এখনও স্পষ্ট যে বিএনপি এখনও মাঠে রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগকেই মনে করে। আপনার কাছে কি মনে হয় 24-এর 5 আগস্টের পরে আওয়ামী লীগের সেই প্রাসঙ্গিকতা কি আছে? কেউ কেউ আবার বলছেন জনাব সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আরেকটা আওয়ামী লীগের শাখা বা শুদ্ধ আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, এরকম কিছু একটা হতে পারে। আপনার কাছে কি মনে হয় তুষার ভাই? সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কিছু হবে কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। তবে তারেক রহমান যেটা মানে ওই সাক্ষাৎকারে যদি এরকম মনে হয়ে থাকে যে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ, এটা মনে হওয়াটা তো কোনো ভুল না। কেননা আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, দলের নেতারা চলে গিয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, ভোটার ছিল, তারা তো আচাররা জয় পরাজয়ের সম্পর্ক থাকবে, অন্তত কিছু আসনে তো থাকবেই। ফলে বিএনপি একটি অত্যন্ত আমি মনে করি
শক্তিশালী দল, একই সঙ্গে তাদের নির্বাচন সংক্রান্ত যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2001 সালে তারা এই যে আধুনিক জরিপ পদ্ধতি, ভোটের আগে এক ধরনের ক্যালকুলেশন, এক ধরনের হিসাবপত্র করা, অর্গানাইজড ক্যাম্পেইন করা, এই জিনিসগুলো কিন্তু তারা 2001 সালে করেছিলেন। ফলে এই দলের মধ্যে কিছু আধুনিক চিন্তা ভাবনাও আছে। ফলে বিএনপি যদি এই ক্যালকুলেশনের ভিত্তিতে বা জরিপের ভিত্তিতে মনে করে থাকে যে আওয়ামী লীগই তাদের এখনো পর্যন্ত, বা আওয়ামী লীগের ভোটাররাই এখনো পর্যন্ত তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সেটা তো ভুল কিছু না। কিন্তু এটার মধ্যে দিয়ে এইটা ভাবার কোনো কারণ নাই, কেননা ওই সাক্ষাৎকারে কিন্তু উনি এটাও স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে বা স্বৈরাচার ফিরে আসবে বা এই স্বৈরাচারের লোকজন এসে আবার দেশ শাসন করবে, এতে বিএনপির কোনো সম্মতি নাই, এটাও কিন্তু তিনি বলেছেন। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি একটি সৎ উত্তর তিনি দিয়েছেন এবং সততার সঙ্গেই বলেছেন, কেননা আওয়ামী লীগের ভোটারদেরকে তো উপেক্ষা করার কোনো সুযোগ নাই, ভোটাররা তো আছে বাংলাদেশে। তুষার ভাই, আপনি কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে ইন্টারভিউটা 2 পর্বে দেওয়া হয়েছে সেটা কি আপনি দেখছেন? কয়েকটা বিষয় একটু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মতামত শোনার জন্য। আমি প্রথমটা দেখেছি, আর দ্বিতীয়টার অনেকখানি দেখছি। আচ্ছা, তাহলে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে যেসব বিষয়ে জনাব তারেক রহমানের উত্তরের ব্যাপারে আপনার একটু মতামত আমি শুনতে চাইবো। যে কয়েকটা হচ্ছে যে দেশে না, আমি শুধু প্রসঙ্গগুলি বলি, আপনার মতামত একটু শুনি। দেশে না ফেরা প্রসঙ্গ, তিনি বলেছেন যে উপযুক্ত সময় ফিরবেন, কবে ফিরবেন জানিয়েছেন যে দ্রুতই ফিরবেন। এটা নিয়ে একটু আপনার মতামত শুনতে চাই। দেশে উনি কবে ফিরবেন আর ফিরবেন না, এটা আমাদের ইচ্ছা বা জনগণের ইচ্ছায় ফিরবেন, এটা তো তার নিজের ইচ্ছা, এবং তিনি একটি উপযুক্ত সময় বা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ফিরবেন, এটাই তো তার রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। এবং আমার ধারণা যে তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছেন গত 16-17 বছরে। ফলে আমার যেটা ধারণা যে তিনি একটি উপযুক্ত সময় বেছে নেবেন, যে সময় তিনি ফিরলে পরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট হবে বলে তিনি এবং তার দল মনে করেন এবং তার উপদেষ্টারা মনে করেন। তিনি নিশ্চয়ই তার দলের সঙ্গে আলোচনা করেন এবং দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি ফিরবেন, কিন্তু এটা তো তিনি বলেছেন যে তিনি ফিরবেন। ফলে এটা তো একটা পজিটিভ সাইন। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি তো ফিরবেনই, এতদিন কেন ফিরেন নাই সেই প্রশ্নের উত্তরে তিনি আসলে এতদিন কেন ফিরেন নাই মানে কি, 5ই আগস্ট 6 আগস্ট কেন ফেরার পরিবেশ ছিল? 6 আগস্ট কেন? আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এনে দিলেন, তারাও তো দেশে ফিরেন নাই। না, তাদের এগুলো কোনো কথা না। তাদের আর জনাব তারেক রহমান আলাদা। জনাব তারেক রহমান তো দেশের আলাদা না। মানুষ হিসেবে আপনি যদি বিবেচনা করেন কে কখন ফিরবে আর কে কখন ফিরবে না, কে কেন ফিরবে আর কে কেন ফিরবে না, এইটা কি আমরা প্রশ্ন করতে পারি? আমরা বরং তাকে অনুরোধ করতে পারি যে আপনি দ্রুত ফিরে আসুন। তুষার ভাই, আমরা বলতে পারি আপনি কেন ফিরেন না। আমরা প্রশ্ন মনে করতে পারি, কারণ এটা আমাদের কৌতূহল। উনি সারা বাংলাদেশের নেতা, এতদিন তিনি দেশে ফিরতে পারতেছিলেন না, একটা খুবই অপ্রেসিভ গভর্নমেন্ট ছিল বলে। এখন তিনি দেশে ফিরবেন, সেটাই তো স্বাভাবিক, তাই না? স্বাভাবিক এখন তিনি দেশে ফিরবেন সেটাই স্বাভাবিক, কিন্তু কখন তিনি দেশে ফিরবেন এই সিদ্ধান্তকে আমি দিব? 13 মাস। এই সিদ্ধান্ত উনি নেবেন। আচ্ছা, 13 মাস কেন? উনি 17 মাস পরে, উনি 17 মাস পরেও ফিরতে পারেন, এটা তো তার ইচ্ছা। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস দেশে এত বড় আন্দোলন হয়ে গিয়েছে, উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণ করার জন্য 4 দিন বসেছিলেন কেন? ওনার কি বাধা ছিল? হাসপাতালে ছিলেন কি জানি, আপনি বলতে একটা সার্জারি, একটা মাইনর সার্জারির মধ্যে দিয়ে গেছেন উনি। 17 বছর আমার কোনো অসুবিধা নাই, 17 মাস উনি না থাকুক, কিন্তু বলুক আমি একটা সার্জারির মধ্যে দিয়ে যাচ্ছি। ভাই, ইচ্ছা কথাটা কিন্তু অনেক ডগমেটিক। ইচ্ছা কথাটা কিন্তু অনেক ডগমেটিক তুষার ভাই। আমি কইতেই পারি আমার ইচ্ছা, আমি যাবো না, এইটা তো কোথাও যাবে না আর কি। এবং আপনি আসলে এটাই করছেন, আপনার ইচ্ছা আপনি প্রশ্ন করতেছেন। থ্যাংক ইউ তুষার ভাই। আরেকটা বিষয় আপনি একটু আমার বললেন যে উনি জুলাই আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড দেখেন না, এই ব্যাপারে ওনার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। এইটা নিয়ে আপনি 1-2 লাইন যদি বলেন, তাহলে আমি আবার মঞ্জু ভাইয়ের কাছে যে জানতে চাইবো যে মঞ্জু ভাই। এটা অত্যন্ত সঠিক বক্তব্য। জুলাই আন্দোলন কি আমি কি বলবো এটা? কারণ জুলাই কি একজন মাস্টার মাইন্ড আছে, একজন বসে এটা ঠিক করেছে? অ্যাকর্ডিং টু ডক্টর ইউনূস আছে, অ্যাকর্ডিং টু ডক্টর ইউনূস একজন আছে। সেটা এটা বরং আপনি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন, আপনার কাছে উনি যদি সাক্ষাৎকার দিতে রাজি হন। উনি তো ইংলিশে কথা না বললে সাক্ষাৎকার দিতে চান না। প্রথমত আগে ইংলিশে কথা বলতে পারতে হবে, সাক্ষাৎকারটা লন্ডন আর আমেরিকাতে হতে হবে,
আল জাজিরা থেকে চাকরি ছেড়ে দেওয়া বা আল জাজিরার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে চাকরি না, করতে হবে। এটা বললে আবার উনি এবং বলতে পারবেন তারপরে না। আপনাকে, উনি আর বলতে আপনি পারবেন যদি বাংলাদেশে থাকেন, জি। আর আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনাকে নুরুল কবির অথবা গোলাম মুর্তজা হইতে হবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো উনি সাক্ষাৎকার দিবেন। আর ডয়েচে ভেলেতে থাকতে হবে, আমার নাম মোহাম্মদ আরাফাত বা জুবায়ের হইতে হবে, তাহলে হয়তো দিতে পারবে। হাওয়েভার আমি হ্যাঁ মানে তো তাইলে উনি 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 এটা বলুক যে উনি কেন মাস্টার মাইন্ডের কথা বলেছিলেন। শত শত লোক জীবন দিল, হাজার হাজার লোক জীবন দিল, তাহলে মাস্টার মাইন্ডের যে প্ল্যানটা আছে, যেরকম গ্রাফিটির বই বের হয়েছে, কার্টুনের বই বের হয়েছে, অনেক বই বের হয়েছে না, এই মাস্টার মাইন্ডের প্ল্যানিংটাও বের করে দিক। এটা পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী জনগণের কাজে লাগবে মাস্টার মাইন্ড প্ল্যানিংটা। আমার তারেক রহমান একদম সঠিক বলেছেন। কিসের মাস্টার মাইন্ড? কিসের মাস্টার মাইন্ড? জনতা এটার মাস্টার মাইন্ড। রক্ত দিয়েছে জনতা, আর একজন মাস্টার মাইন্ড বসে আছেন। আমি জেমস বন্ডের ছবি দেখতাম, সেখানে স্পেক্টার নামে একটা অর্গানাইজেশন আছে, স্পেক্টারের মাস্টার মাইন্ড হচ্ছে ব্লোফেল্ড, হেনরি ব্লোফেল্ড। তো আমাদের এই আন্দোলনে কোনো ব্লোফেল্ড আছে নাকি? তুষার ভাই আপনাকে ধন্যবাদ। আমি মঞ্জু ভাই আপনাকেও দ্রুত কয়েকটা বিষয়ে জানতে চাই যে এই বিষয়গুলো আলোচনায় আসছে, বিশেষ করে জনাব তারেক রহমানের এই ইন্টারভিউর মাধ্যমে। একটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব কার কম কার বেশি। মঞ্জু ভাই আমরা আপনার নাম অনেক জায়গায় শুনি, আপনারও অনেক বেশি কৃতিত্ব অনেক জায়গায়। এই কৃতিত্বের ভাগাভাগিটা আসলে কেমনে হবে? মানে আমরা আন্দোলন করলাম একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, প্রথমে একটা কোটা বৈষম্য বিরোধী করার জন্য, তারপর একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, ফেসিস্ট এখন আমরা যাকে বলতেছি তাকে হটানোর জন্য। কিন্তু পরে আমরা যে ক্ষমতার ভাগটা যে আমরা ভাগাভাগি করে নিলাম, কেউ উপদেষ্টা হইলাম, কেউ নতুন রাজনৈতিক দল করলাম, আপনি গিয়ে কাকে কাকে উপদেষ্টা করবেন সেগুলি ঠিক করে আসলেন, সেই ক্ষেত্রে উনি যে জবাব দিল সেটা আপনার কাছে কেমন লাগলো মঞ্জু ভাই? প্রথম কথা হচ্ছে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই আন্দোলনে কারা কারা মাস্টার মাইন্ড তারা আবেদন করেন, আমরা সবাই মিলে সবাইকে মঞ্জুর করে দিই যে আমাদের সবাইকে মাস্টার মাইন্ড ঘোষণা করে দিই তারা যারা আবেদন করবেন। কারণ একটা ক্লেম করার একটা ধরেন এটা শুরু করছিল আমাদের শফিক ভাই প্রথমে চিনাই দিছিলেন মাহফুজ আলম সাহেবকে যে ইনি আড়ালে থেকে অনেক কাজ করেছেন। উনাকে যখন প্রশ্ন করা হলে আন্দোলন শেষ হয়েছে উনি কি করবেন, উনি বললেন যে ঘুমাবো। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে পরিচয় করা দিলেন যে অনেকেই বলেন যে এই আন্দোলনটা আসলে একটা হেডলেস ছিল, আসলে তা ছিল না, আসলে তা ছিল হচ্ছে এই হচ্ছে মাস্টার মাইন্ড। এদিকে আবার জামাতের একজন নেতা লন্ডনে বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আগে একজন লবিস্ট নিয়োগ করেছিলেন এই সরকারকে যাতে ইয়া করা যায়, এবং মানে উনাকে আমি চিনি, বকর সাহেব, খুবই মানে আপনিও হয়তো চিনেন মঞ্জু ভাই, যে খুব মানে সুন্দর করে কথা বলেন, উনি পেশায় একজন আইনজীবী, উনি একদম দায়িত্ব নিয়ে বলতেছেন যে আমি জানি একটা লবিস্ট নিয়োগ করা হয়েছিল। আপনি যদি একটু বলেন। খালেদ ভাই ঘটনা হয়েছে আমাদের এক একজনের জ্ঞান তো এক এক জায়গায় সীমাবদ্ধ। ধরেন শফিক ভাইয়ের কথা যে ভুল তা না, উনি যতটুকু জানেন উনি ততটুকু বলেছেন, যে যতটুকু জানে। যেমন আমি জানি যে হাতি দেখতে আসলে খুব সরু একটা দড়ির মতো, এই জন্য যে যতটুকু জানে তার কৃতিত্বকে আমরা যেটা মনে করি আর কি, যে আমরা বাবা বলে না যে আমি তোরে বড় করছি, তো ছেলেকে তো আসলে ওই টিচারও বড় করে, ছেলেকে তো তার বন্ধুরাও জ্ঞান দেয়, তার পরিবেশ থেকেও সে জানে, সে অনেক কিছু থেকে জানে। কিন্তু যখন বলে বাবা যে আমি যদি জন্ম না দিতাম তুই পৃথিবীতে আসছি না, ঠিক না, এটা তো ক্লেম করা যায়। সেজন্য আমি মনে করি এই আন্দোলনে সবাই বিভিন্ন জায়গা থেকে, যেমন ধরেন আবু সাইদের, মানে আমি একটা বলি আর কি, ধরেন আবু সাইদ যে প্রাণ দিল, আবু সাইদের ওই হাত প্রসারিত করার দৃশ্যটা আমাদেরকে কিভাবে মোটিভেটেড করেছে, আমাদেরকে কিভাবে আবেগ আপ্লুত এবং সাহসী করেছে, এটা তো একটা বিরাট টার্নিং মানে পয়েন্ট, তাই না? কিন্তু আপনি দেখেন আবু সাইদের বাবা মা কি আবু সাইদকে মানে এই আন্দোলনে আসার জন্য উৎসাহিত করেছে? কিন্তু এইটার একটা বিশ্লেষণ মঞ্জু ভাই, এটা একটা বিশ্লেষণ কিন্তু আছে যে এই আওয়ামী লীগের 15 বছরের সময় অনেক মানুষই অনেক অকারণে মারা গেছে। যেমন ধরেন মানে মুশতাক একজন সাংবাদিক জেলখানায় যিনি মারা গেছেন, মানে তিনি কি কারণে মারা গেছেন, কেন পুলিশের গুলিতে বা বুয়েটে আবরার মারা গেছেন, সেইটার কিন্তু কোনো ব্যাখ্যা কিন্তু কোথাও নাই। আবু সাইদের চেয়েও বেশি আমার কাছে মনে হয় কেউ কেউ বলতেছেন যে আরবান মিডল ক্লাস দেখছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কেউ মারা গেছেন, আরবান মিডল ক্লাস দেখেছেন যে তাদের ছেলেমেয়েরা তাদের ভাতিজা ভাগ্নেরা আক্রান্ত হয়েছেন, সেই জন্য আরবান মিডল ক্লাস যখন এটাতে সম্পৃক্ত হয়েছে তখন এই আন্দোলন আসলে অন্যরকম গতি পেয়েছে। সেইটার ক্ষেত্রে খুব মাস্টার মাইন্ড করে এটা করা সম্ভব ছিল কিনা, কারণ শেখ হাসিনাকে খালেদ ভাই এটা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা স্তরে স্তরে এখানে মাস্টার মাইন্ড আছে, প্রত্যেকটা স্তরে স্তরে ডাইনামিক্সটা ছড়িয়ে পড়েছে, কথা বুঝছেন? আমি আপনাকে যদি বলি আবু সাইদের ওই শহীদের যদি কেউ ছবিটা না তুলতো তাহলে তো আমরা আবু সাইদের এই মৃত্যুটা দেখতে পারতাম না। আমরা হয়তো কেউ একটা বর্ণনা করতো একটা গুলি করছে একটা ছেলে, আমাদের তো এটা
টাচ করতো না। তাহলে ওই যে ফটোগ্রাফার, ওকে আপনি কি বলবেন? ও কি মাস্টার মাইন্ড না? বা ওকে তো আপনি বলতে পারেন যে একটা অসাধারণ মানে একটা জিনিস ছড়িয়ে দিয়েছে। সো আমি যেটা বলতে চাই যে ম্যাক্সিমাম শহীদের সাথে, আমি শহীদের পরিবারের সাথে আমি কথা বলে জিজ্ঞেস করেছি যে আপনার ছেলে যে মিছিলে আসছে আপনি রাজি ছিলেন কিনা। ওনারা ম্যাক্সিমাম লোক বলেছে আমি বাধা দিয়েছি, আসতে দেই নাই, ছেলে এটা আসুক আমি চাই নাই। তো তাই বলে কি আমি ওই লোককে বলবো যে আপনি তো আমাদের আন্দোলনের বিরোধী? মঞ্জু ভাই এই বা আন্দোলনটা আপনি তো কেমন আপনার ছিল? মঞ্জু ভাই এই আন্দোলনটা কেমন ছিল আমি আপনাকে বলি। আমরা তুষার ভাইকে 56তে ছেড়ে দিব, সেজন্য আমরা একটু তুষার ভাইকে শুনি, তারপর আবার আপনি শুনবো। আমি এখন এই মুহূর্তে জেলে আছেন এইরকম ফেসিস্টদের দোসরের ছেলেমেয়েরাও রাস্তায় ছিলেন, এই আন্দোলন করছে। হ্যাঁ, আমি মানে তো মানে আপনাকে এটা বললাম। এটা 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 কিন্তু এটা কিন্তু মানে খুবই মানে সবার 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 অংশগ্রহণ এতে ছিল, নেতৃত্ব কেউ কেউ দিয়েছেন। মঞ্জু ভাই আমি আবার আসি আপনার কাছে, আমরা ছেড়ে দিয়ে আপনার সাথে একটু থাকি আর কিছুক্ষণ। তুষার ভাই লাইনটা আজকে আশা করবো যে বাকিটা সময় ঠিক হবে। তুষার ভাই, বিএনপির মনোনয়ন প্রশ্ন, বিএনপির মনোনয়ন প্রশ্ন, সেইখানের মধ্যে এটা বলা হইতেছে হচ্ছে যে তাকে যখন কৌশল নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তখন পেশশক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনা নিয়ে তিনি যে প্রশ্ন করেছেন মানে উত্তর দিয়েছেন সেটা আপনার বিশ্লেষণ আমরা শুনবো। যে মানে তিনি একটা গড়পড়তা উত্তর দিয়েছেন যে সবচেয়ে বেশি কথা বলবো, মূল্যায়ন করব, আপনার তাই মনে হয় কিনা? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে রিয়েল প্রসেস, সেই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সঠিক বলেছেন না সঠিক বলেন নাই এটা বোঝা যাবে না। কিন্তু আপনি যদি আমার বিশ্লেষণ বলেন তাহলে আমি বলবো যে বিএনপি যদি এবার নমিনেশনের সময় সঠিক নিয়মে নমিনেশন না দেয়, অর্থাৎ পছন্দ অপছন্দ অথবা পারিবারিক সূত্রকে বিবেচনায় নেয়, তাহলে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার ধারণা যে এইটা তারা বুঝতে পেরেছেন। এই বিভিন্ন যে জায়গাতে তারা যে জনমত সংগ্রহ করছেন সেখানেও বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্র থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ অযোগ্য মানুষের শাসন থেকেও মুক্তি চায়, বাংলাদেশের মানুষ দু একটি পরিবারকে যাদেরকে শ্রদ্ধা করেন এটা কিন্তু পরিবারতন্ত্র হিসেবে শ্রদ্ধা করেন না, ব্যক্তিদেরকে শ্রদ্ধা করেন বলে তাদের পরিবার সেই ভালোবাসাটা পায়। যেমন বহু জায়গায় আছেন শিক্ষকের ছেলে, ওই এলাকার সেরা শিক্ষকের ছেলে বা মেয়ে, ওই শিক্ষকের সম্মানটার অনেকখানি তারা পান। এটা আমাদের সোশ্যাল প্র্যাকটিস। কিন্তু এর বাইরে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এই প্রক্রিয়া থেকে সরে আসবেন এরকম একটি ইশারা বা ইঙ্গিত আমরা পেয়েছি। এখন বাংলাদেশের বৃহৎ দলগুলি নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় নেন, এলাকাতে প্রভাব, শক্তি, পারিবারিক লেগেসি, অতীতে জয়ের অভিজ্ঞতা, তারপরে এমনকি দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক, এরকম নানান ফ্যাক্টর কিন্তু কাজ করে। আমার মনে আছে কোন একজন শীর্ষ নেত্রী আমাকে বলেছিলেন যে এইসব কমিটি সব ভুয়া আওয়ামী লীগের। উনি বলেছিলেন যে ওনার একটা কাগজের মধ্যে নাম লেখেন, তারপরে সেই নাম নিয়ে একক ব্যক্তির কাছে যান, উনি যদি ইয়াস বলেন তো ইয়াস, উনি নো বললেন নো, ফলে নিচে যা হয় এগুলা সব লোক দেখান। তো বিএনপিকে এটা প্রমাণ করতে হবে যে বিএনপি আগামীতে মনোনয়ন যখন দিবেন তারা আসলেই মনোনয়ন যেভাবে হওয়া উচিত আদর্শ মনোনয়ন পদ্ধতি সেইভাবে তারা মনোনয়ন দিচ্ছেন কিনা। ফলে এই বক্তব্যটাকে আমাদেরকে যাচাই করতে হবে নির্বাচনের সময় মনোনয়ন প্রক্রিয়াটা দেখে। তার আগে আমরা কেবল আশা করতে পারি যে অতীতের মতো প্রভাবিত মনোনয়ন প্রক্রিয়া হবে না। আর দর্শকদের অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আমাদের এইখানে খালেদ বা আমাদের দুইজনের অন্তত আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। আমরা একটু শান্তিতে জীবনযাপন করতে চাই। তুষার ভাই এই 3 মিনিট সময় আছে আপনার হাতে, আমি এই প্রসঙ্গটাতে আসি। আপনার বক্তব্য শুনে আমি মঞ্জু ভাইয়ের কাছে একটু বিস্তারিত শুনতে চাইবো। এইটা হলো যে দুর্নীতি, বেশিরভাগ বাংলাদেশের মানুষ ইররেসপেক্টিভ তারা কোন দল সাপোর্ট করে না করে, তারা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চায়। পাশাপাশি এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের একটা প্রেসক্রিপশন হচ্ছে বাংলাদেশটা যদি একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হয় এবং এই দুর্নীতিটাকে যে ধর্মে বর্ণিত বিভিন্ন পন্থা দিয়ে যদি একটা শাস্তি দেওয়া যায় তাইলে বোধহয় এটা ভালো হবে। আপনার মন্তব্য একটু শুনে রাখি তুষার ভাই, আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে এটা একটু বিস্তারিত শুনবো, এই রাজনীতিটা বা এই জায়গাটা আপনি কিভাবে দেখেন। পৃথিবীতে যেসব দেশে দুর্নীতি নাই তাদের অধিকাংশ দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ না। যেমন আপনি যদি এমনকি আরবেও যান, আরবের রাজারা অনেক দুর্নীতি করেন। আমার কাছে 1972 সালের একটা নিউজ উইক আছে যেখানে বাদশাহ ফাহাদ আমেরিকাতে গিয়ে ক্যাসিনোতে $6 মিলিয়ন এক রাত্রে জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। উনি একজন জুয়ারি, ইসলামের জুয়া নিষিদ্ধ ছিল। তো এগুলো আছে। ফলে মুসলিম প্রধান দেশে দুর্নীতি হয় না, ব্যাপারটা এরকম না। ফলে দুর্নীতির সাজা দেওয়া অথবা না দেওয়া অথবা দুর্নীতি রোধ করা এবং না করার সঙ্গে ধর্মের শাসনের বা ধর্মীয় শাসনের কোনো সম্পর্ক নাই। বরং ধর্মকে মানে
এমন জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে দুর্নীতি এমনিতেই দূর হয়ে যেত। আমাদের ধর্মে তো চুরির কথা লেখা নাই, দুর্নীতির কথা লেখা নাই, আমাদের ধর্মে তো অন্যের জিনিস দখল করার কথা লেখা নাই। ফলে আমরা যেগুলো না, এরকম যদি লোকজন থাকে, আমি আরেকবার বলি এই কথাটা, মানে আমাদের দেশে বহু লোক আছেন যে তারা এই ধর্মের বিভিন্ন জায়গাকে ভিন্নভাবে তারা স্থাপন করেন, অর্থাৎ তারা আচরণ করেন, উপাসনা করেন, কিন্তু ঘুষ খান। তো এরকম যদি আমরা হয়ে থাকি আমাদের দেশের লোকেরা, তাহলে সেইখানে তো আমাদেরকে বিবেচনা নিতে হবে যে প্রকৃত ধর্ম পালনকারী জনগণ না তৈরি হলে ধর্মের শাসন দিয়ে কখনো দুর্নীতি দূর করা যায় না। ওকে, তুষার ভাই, আমি একটু বিদায় নেই আপনাদের কাছ থেকে। জি তুষার ভাই, আরো 1 মিনিট ছিল অবশ্য, কিন্তু আপনি যেহেতু বিতার্কিক, আপনার টাইমের হিসাবটা খুবই পারফেক্ট। আপনাকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা বিদায় দিই। আমরা মঞ্জু ভাইকে এই বিষয়ে একটু জানতে চাই যে মঞ্জু ভাই, দুর্নীতিমুক্ত দেশ আমরা সবাই চাই, কিন্তু সেই ক্ষেত্রে এইটার প্রেসক্রিপশনটা কি হতে পারে, এটাতে নানা ধরনের রাজনীতিবিদরা নানা রকম কথা বলতেছেন, কিন্তু স্পেসিফিকলি একটা দল, মানে আমি জামাত ইসলামের কথাই বলি, জামাত ইসলামী সহ অনেকেই বলতেছেন যদি ইসলামী শাসন আসে তাহলে এই দুর্নীতিকে কবর দেওয়া সম্ভব হবে, বা ইসলামী মতে দেশ চললে এটাকে সম্ভব হবে। আপনার মন্তব্য একটু শুনতে চাই। আপনি কি মনে করেন ইসলামী দলগুলো নিয়ে একসাথে এটা করলে? সর্বশেষ আমরা দেখলাম যারা মামুনুল হককে আফগানিস্তানে গিয়েছেন, তিনিও প্রায় কাছাকাছি ধরনের কথা বলেছেন, দুর্নীতি প্লাস দেশের মানুষ, সামাজিকতা, সামাজিক নর্মসগুলি কেমন থাকবে সেটা নিয়ে। দুর্নীতির কারণটা কি? আমরা যদি বলি যে দুর্নীতি মানুষ কেন করে, দুর্নীতি, বা আমরা যদি এটাকে আরো ভেঙে বলি নীতি, নীতিটা মানুষ শিখে কোথায়? নীতি শিক্ষার আমরা যেটা দেখি কয়েকটা সোর্স আছে। একটা হচ্ছে ফ্যামিলি থেকে শিখে, ফ্যামিলির ঐতিহ্য থেকে শিখে, ধর্ম থেকে শিখে, মানুষ কালচার থেকে শিখে। এটা হচ্ছে মানে নানা সোর্স থেকে আমরা মানে নীতিটা শিখি। তো সেক্ষেত্রে ধর্মের তো একটা বিরাট অবদান আছে, এটা তো কোনো অস্বীকার করার উপায় নাই। আমরা যেমন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, এই যে পাপ পুণ্যের জ্ঞানটা তো আমরা কিছুটা ধর্ম থেকে শিখি। এখন যে কথাটা আমাদের তুষার ভাই বলেছেন যে যারা ধর্ম মানে না তারা কি দুর্নীতিবাজ সবাই? না, আমরা তো এমন লোকও দেখি যে ধর্ম মানে না, যে ঈশ্বরে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, এরকম লোককেও তো আমরা দেখি যে সে কখনো মিথ্যা বলে না, সে কখনো চুরি করে না। আবার যিনি সারাক্ষণ ধর্ম পালন করেন উনিও মিথ্যা বলেন। তাহলে এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা নীতির যে সোর্স, সেই সোর্সটাকে আমরা কে কতটুকু অ্যাবজর্ব করছি। দেখেন, বাংলাদেশ একমাত্র দেশ হয়তোবা, বা আরো অন্য জায়গায় থাকতে পারে, ভারত পাকিস্তানে, আমি আমি ভারত পাকিস্তানে খুবই কম গিয়েছি, পাকিস্তানে তো যাই নাই, ভারতে একবার গিয়েছি শুধু। কিন্তু আমি বাংলাদেশের পাশে ধরুন শ্রীলঙ্কায় গিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমি খুব লজ্জিত হয়েছি, একটা মসজিদে ঢোকার সময় আমি নিজের অলক্ষ্যেই স্যান্ডেল গুলো হাতে নিয়ে ফেলেছি। তো পাশে যারা ছিল তারা আমার দিকে তাকিয়ে অবাক যে আমি স্যান্ডেল হাতে নিলাম কেন। মানে ওই যে আমাদের দেশে যে আমরা মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতে নেই না, হ্যাঁ, এইটা আমার অভ্যাসবশত নিয়েছিলাম, কারণ আমাদের দেশে তো আমাদের একটা ধারণা যে স্যান্ডেল বাইরে রেখে গেলে চুরি হয়ে যাবে। তাইলে আপনি দেখেন আমাদের দেশে যদি বলি যে স্যান্ডেল বা জুতা চুরি হয় সবচেয়ে বেশি কোন জায়গায়, কেউ দ্বিধা না করে বলবে মসজিদ বা মন্দিরে বেশি চুরি হয়, তার মানে ধর্মস্থানে। তো এখন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু আর কিছু না থাকুক একটা কোরআন শরীফ আছে, এবং আমাদের মুসলমানদের প্র্যাকটিস হচ্ছে সবাইকে আমরা এই শিক্ষাগুলো দেই। তারপরও আমরা আমাদের দেশে চুরি কেন বেশি হচ্ছে, আমাদের দেশে কেন এত দুর্নীতি হচ্ছে? এর আরেকটা কারণ হচ্ছে আমাদের অভাব, আমাদের অর্থনৈতিক সাম্যের অভাব, অর্থনৈতিক নিরাপত্তার অভাব, অর্থনৈতিকভাবে অসচ্ছলতা। আবার আপনি যদি দেখেন অনেক সচ্ছল পরিবার তারাও কিন্তু ঘুষ খাচ্ছে, চুরি করছে। এই জন্য এটা একটা সামগ্রিক প্রক্রিয়া। কেউ যদি বলে শুধু ধর্ম দিয়ে দুর্নীতি দূর হবে, এটা নিশ্চয়ই উনি সত্য বলবেন না, এবং এটা যুক্তি দিয়ে উনি প্রমাণ করতে পারবেন না। আবার কেউ যদি বলে যে না, শুধু আমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আইন প্রয়োগ করেই দুর্নীতি দূর করবো, এটাও হবে না। কারণ আমেরিকায় আমরা তো বেশ কয়েকটা ঘটনা জানি, লাস ভেগাসের ঘটনা জানি, লস অ্যাঞ্জেলেসের ঘটনা জানি, যে সেখানে বিদ্যুৎ বিপর্যয়ের পরে প্রচুর লুটপাট হয়েছে, প্রচুর মানে আপনার মানুষকে ছিনতাই করেছে, নানাভাবে লোপাট করেছে। তো এই জায়গায় আমরা দেখি সবগুলোর কম্বিনেশন লাগবে। ধর্ম অবশ্যই মানুষকে নৈতিক পথে রাখার একটা অন্যতম সোর্স, কিন্তু আপনি যদি মানুষের খাবার না দেন, আমাদের দুর্নীতি যদি না, মানে দুর্নীতি যদি নাই থাকতো তাহলে মানে ধর্মের এত বিধানগুলো কেন আসছে? আপনি আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের এত কঠিন কঠিন শাস্তি কেন হয়েছে? হযরত ওমর তার সন্তানকে শাস্তি দিয়েছেন, তাহলে কেন? তার সন্তান অন্যায় করলো কেন? বা আমরা যদি দেখি মুসলমানদের মধ্যে, মুসলমানদের যে মানে এক ধরনের সিভিল ওয়ার হয়েছে, বা আমরা যদি কারবালা, যেটাকে আমরা বারবার বলি যে কারবালার সেই
রক্তাক্ত প্রান্তর, এটা কাদের মধ্যে হয়েছে? এটা তো মানে মুসলিম ভার্সেস মুসলিম হয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে ও বিভ্রান্ত মুসলিম, ও ভুল মুসলিম, কিন্তু মুসলিমই তো, তারই তো ভুল হয়েছে। সুতরাং ধর্ম পালন করলে যে কেউ ভুল করবে না, ধর্মীয় শাসন জারি হলে যে দেশ থেকে একেবারে হঠাৎ করে, এটা না। কিন্তু মানুষের প্রাথমিক চাহিদাটা পূরণ করতে হবে। এবং ইসলাম নিজেও বলে না, আমি কোনো ধর্মই বলে না যে তোমার পেটে ভাত না দিয়ে তোমাকে শাস্তি করবে। আপনাকে একটা রুলস বলি, যেটা খালেদ ভাই আপনি হয়তো বুঝবেন। হযরত ওমরের শাসনামলে একবার উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন, এবং একটা ইসলামের জুরিসপ্রুডেন্স যেটা মানে আমরা যেটা বলি শরিয়া আইন, শরিয়া আইন কি স্থগিত করা যায়? হযরত ওমর বললেন স্থগিত করা যায়। উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন। কেন করেছিলেন? ওই পার্টিকুলার টাইমের জন্য। উনি বলছেন যে এখন অভাব দেখা দিয়েছে, অর্থনৈতিক অসাম্য আছে, এখন এটা এক্সিকিউট করা যাবে না। তাহলে যারা বলেন যে শুধু ইসলামিক আইন করেই দেশকে ঠিক করা যাবে, তাহলে তো আগে আগে তো অর্থনৈতিক নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটা প্রতিষ্ঠিত এই জন্যই কিন্তু ইসলামে কিন্তু শরিয়া আইন এসেছে গ্র্যাজুয়ালি, অনেক পরে এসেছে। আগে সুশাসন, ন্যায় এগুলো নির্ধারণ করা হয়েছে, এবং সুশাসন ন্যায় কিন্তু আপনার নির্ধারণ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে সামাজিক এই অনাচারগুলো, সমস্যাগুলো দূর করার মধ্য দিয়ে। তো সুতরাং আমি বলি যে এটাতে প্রত্যেক কম্পোনেন্টের একটা কন্ট্রিবিউশন লাগবে। কিন্তু মঞ্জু ভাই, মাঠের রাজনীতিতে এইটা বলা সহজ কিনা যে এইটা করলে এইটা হয়ে যাবে, বা কোনো একটা মানে যেটাকে আমরা পরশপাথর বা টাচস্টোন বলি, যে ওইভাবে যদি আমরা চলি ওইটা হয়ে যাবে। কিন্তু আমার অভিজ্ঞতায় তো আমরা দেখি যে আমরা মানে এমনকি ভিন দেশে, মানে আমি বলি যে ইসরায়েলের অত্যাচারের প্রতিবাদ করলাম আমরা একটা জুতার দোকান লুট করে, মানে এতই সহজ আসলে আমাদেরকে মানে বলা বোঝানো। এইটার ক্ষেত্রে মানে আপনারা পলিটিশিয়ানরা কিভাবে এটা ডিল করবেন, কিভাবে মানে এটা ডিল করাটা কিভাবে? যেমন আপনি যদি আলাদা আলাদাভাবে কথা বলেন, মঞ্জু ভাই আমি আলাদা আলাদাভাবে কথা বলি বলে আমি জানি, আলাদা আলাদাভাবে কথা বলে আপনি আজকে যে কথাগুলি বললেন হুবহু এই কথাগুলি সাধারণ মানে আমি যাদের সাথে কথা বলি তারা বলেন যে আসলে আমরা তো এরকম দেখি না। তারা কবি আল্লামা ইকবালকেও উদ্ধৃত করেন যে মুসলমান আছে ইসলাম নাই, ইসলাম আছে মুসলমান নাই, ওরকম নানা ধরনের কথাই তারা বলেন। কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে যে জনতাকে উত্তেজিত করা বা বলা, এটা প্রমাণও তো আমরা আসলে দেখতেছি। যে মানে আমার এক বন্ধু প্রায় এই উদাহরণটা দেয় যে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলাম আমরা জুতা চুরি করে, পশ্চিমা মিডিয়াতে এটা আবার দেখানো হইলো বেশ কয়েকবার বড় বড় করে। এটা কেমনে মানে আপনার পলিটিশিয়ানরা এটা কেমনে ডিল করেন, এটা আমার একটু জানার ইচ্ছা। এই ক্রাইসিসটা তো আমাদের এখানে আছে, এটা দুই দিকে আছে। আমি যদিও বলি যে দেখেন আমাদের এখানে মানে আমরা যে ধর্মীয় শিক্ষা যেটা দেই, মানে যেটাকে আমরা ধর্ম আকারে উপস্থাপন করি, এটা কিন্তু আমাদের এক ধরনের লোকাল ভার্সন। আমি যদি বলি, যেমন আপনি দেখবেন আমাদের এখান থেকে যখন আমরা কেউ আরবে যাই, বা বিশেষ করে পার্টিকুলারলি আমরা যখন মক্কা মদিনায় যাই, আমরা সেখানে দেখি যে আমাদের অনেক কাস্টমস যেটা আমরা ধর্ম হিসেবে এখানে পালন করি, সেখানে দেখা যাচ্ছে এটার কোনো ভিত্তিই নাই। মানে এটা এটা তাদের ওখানে, যেমন আমাদের এখানে কবর জিয়ারত টিয়ারত, তারপরে আপনার যে মিলাদ টিলাদ জাতীয় অনেক মানে ইয়ে আছে, যেমন শবে বরাত, নানা আনুষ্ঠানিকতা আছে। আপনি ওখানে গিয়ে দেখলেন সেরকম নাই। ওদের ওখানে ঈদও দেখা যাচ্ছে যে খুব সিম্পল, সাদামাটা। এনিওয়ে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ধর্মের নামে আমাদের এখানে আমরা অনেকগুলো জিনিস চালু করেছি যেটা মোর দেন রিলিজিয়ান। সে ফর এক্সাম্পল ধরেন, আমি আপনাকে যদি উদাহরণ হিসেবে দেই, যে আমাদের এখানে একটা টার্ম চালু আছে, সেটা হচ্ছে ধর্ম অনুভূতিতে আঘাত। হ্যাঁ, এটা কিন্তু একটা রিলেটিভ ইস্যু, কার কি ধর্ম অনুভূতিতে আঘাত লাগবে। আপনি দেখেন আমাদের মানে আমাদের আল্লাহ তাআলাকে তার বেশ কয়েকজন নবী আছেন যারা সরাসরি কোশ্চেন করেছেন। হ্যাঁ, মানে যাকে বলা হয় খুবই যুক্তিবাদী নবী। আমাদের মুসা আলাইহিস সালাম এর এরকম ঘটনা আছে, উনি আল্লাহকে জিজ্ঞেস করেছেন আপনি ঘুমান না কেন, আপনি খান না কেন। হ্যাঁ, এখন দেখেন মানে আল্লাহ তাআলা কিন্তু ওনাকে বলেন নাই যে আপনি তুমি তোমার সৃষ্টিকর্তাকে প্রশ্ন করছো, এত বড় সাহস, তাই না? আমাদের প্রফেটকে প্রশ্ন করা হয়েছে, উনি যখন ওনার সন্তান মারা গেছে ওনাকে বলা হয়েছে যে আপনি কান্না করছেন কেন, আপনি তো বলছেন যে শোক করা যাবে না। হ্যাঁ, তাহলে প্রশ্ন করা গেছে। আমাদের এখানে হয়েছে কি যে কোনো প্রশ্নই করা যাবে না, প্রশ্ন করলেই আপনার মনে হচ্ছে যেন আপনার ধর্ম অনুভূতিতে আঘাত লাগবে। ফলে এই জিনিসগুলো, এই বয়ানগুলো হয় কি একসময় নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আপনার মনে থাকার কথা, জামাতের নেতাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, সে মামলাটা কি আপনার মনে আছে? কি মামলা?
মানে মনে আছে আপনার? এই 2011 সালে কথা বলতেছেন, 10-11 সালে? হ্যাঁ, যে যে নিজামী সাহেব, মুজাহিদ সাহেব এবং সাইদি সাধারণ সাহেবকে যে গ্রেফতার করে। জি জি, সাধারণ ক্রাইম মামলা দেওয়া হয়েছিল, মানে সাধারণ না ক্রিমিনাল না, মামলা। ওনাদেরকে ধর্ম অনুভূতিতে আঘাতের মামলা দেওয়া হয়েছিল। অ্যাবসলিউটলি, হ্যাঁ, ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার মামলা তো করেছিল। সরি সরি সরি, আমার হ্যাঁ কাছে মনে আছে যে পেটি কোনো ক্রাইমের, জি জি, ধর্মানুভূতি। হ্যাঁ, এবং সেই ধর্মানুভূতিটা কি বলেছে জানেন? সেটা হচ্ছে যে সম্ভবত ওনারা কোন একটা মিটিং এ ওনারা মানে তুলনা করেছেন যে মানে সাহাবীদের সাথে বা নবীর আচরণের কোন বা কিছুর ওনাদের সাথে ওনারা স্লোগানেও তো compare এরকম অনেক করেছেন। কিছু ছিল, ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ, ওইরকম তো অনেক হ্যাঁ, স্লোগান তো ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বয়ানটা আপনি তৈরি করেন যে এত সোজা ধর্ম অনুভূতির আঘাত, যেমন আমরা অনেক সময় যখন আমাদের ধর্ম নিয়ে আলোচনা করি দেখবেন স্বাভাবিকভাবে আমি অন্য ধর্মকে কিন্তু খাটো করে আমাকে আমার ধর্মকে কম্পেয়ার করতে হয়, তাই না? আবার অন্য ধর্ম যখন করে, অন্য ধর্ম যখন তার ধর্ম নিয়ে আলোচনা করে, সে কিন্তু আমার ধর্মকে, যেমন ধরেন আমাদের বিশ্বাস হচ্ছে গরুর গোশত খাওয়া, তাই না? তা এখন একটা ধর্ম যখন বলে যে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ, এটা কিন্তু যদি এইভাবে আসে তাহলে তার আমার ধর্ম অনুভূতিতে আঘাতের মতো হয়। বা আমরা যখন বলি যে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষিদ্ধ, তেমনি ভাবে এটা আরেক ধর্মের সাথে কিন্তু মানে কনফ্লিক্ট করে। এখন এই জন্য বলছি যে ধর্ম অনুভূতিতে আঘাতের নামে আমাদের এখানে যে এটা চালু হয়েছে, এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, এবং এটা যে কোনো সময় যে কোনো ব্যাখ্যায় আমি একজন আলেমকেও ধর্মানুভূতিতে আঘাত হিসেবে দিতে পারবো। রাইট। ঠিক আছে, আমি ফেলতে পারবো। কিন্তু মঞ্জু ভাই, এইটা তো মোটামুটি ভাবে মানে এইটা একদমই পরিষ্কার। আমি আবারও বলি যে আপনার বক্তব্যের সাথে তো আসলে কেউই হয়তো দ্বিমত করতে পারবে না। মানে আমি এরকম কোনো কিছু বললে আমি প্রায় এরকম একটা এটা পাই যে আপনি আলেম, ধর্ম সম্পর্কে কিছু জানেন না, কিন্তু আপনার এটা নিয়ে তো বলা মুশকিল। তো যারা এটা নিয়ে কাজ করতেছেন, বা আমি যদি বলি যারা এটা নিয়ে খেলতেছেন, তারা কি বুঝতেছেন যে তারা আসলে একটা অদ্ভুত অস্ত্র নিয়ে খেলতেছেন, যে অস্ত্রটা তাদের বিরুদ্ধেও আসলে ব্যবহৃত হইতে পারে বা হবেই, এটা একটা মাস্ট। এবং সারা এটা আমার একটা থিসিস আছে, আমি আপনাকে বলি, এটা দূর করা যাবে তখন আমাদের এখানে হয়েছে কি, ইসলামিক যারা প্রিচার বা ধরেন যারা এই সমস্ত এক্সট্রিম ভ্যালুস গুলাকে প্রচার করেন, এদেরকে মেইন স্ট্রিমে মুভ করতে দিতে হবে। রাইট, বুঝছেন? এদেরকে মেইন স্ট্রিমে মুভ করতে দিতে হবে। আমরা তো এদেরকে মেইন স্ট্রিম থেকে দূরে রেখেছি। এইটাও আপনি ঠিক কথা বলছেন যে অনেকদিন ধরে তাদেরকে আদার করে রাখা হয়েছে, তাদেরকে সামনে আসতে আদার করে রাখা হয়েছে। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি ছোটবেলায় শুনছেন না ছবি তোলা হারাম? আপনি ছোটবেলায় শুনছেন না যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না? আপনি মসজিদে, আমি বহুদিন দেখেছি ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে যে মসজিদে ছবি তোলা যাবে না। তো আমি তো দেখলাম পবিত্র কাবা শরীফের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, তাই না? সেখানে নারী পুরুষ হাঁটতেছে, সেই ছবি লাইভ। পৃথিবীতে এরকম বেশ কিছু চ্যানেল আছে যারা সারাক্ষণ মক্কা শরীফের আশেপাশের জায়গাগুলোকে লাইভ দেখায়। যে কেউ ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে, এটা পয়সা দিয়েও কিনতে হয় না, এটা মানে নরমালি মানে এটা দেখা যায়, এটা মানে ফ্রি টু এয়ার। জি, ফ্রি টু এয়ার, রাইট। তো আমি যেটা আপনাকে বলছি যে দেখেন, এটা যখন আপনি প্রযুক্তি যখন ইউজ করবেন, দেখবেন আমাদের এখন যে মোবাইল ফোন থাকে আমাদের হাতে, এটাতে কিন্তু পবিত্র কোরআনের 30 পারা কোরআন শরীফ অনেক সময় আমরা ডাউনলোড করে রাখি। এটা নিয়ে কিন্তু আমি টয়লেটে যাচ্ছি, এই মোবাইলটা আমার হাতে থাকছে, তাই না? কিন্তু একটা সময় এমন ছিল যে পবিত্র কোরআন শরীফ ধরতেও আপনাকে কি করতে হতো? অজু করা ছাড়া ধরা যাবে না, এই ধরনের মানে ভার্সন ছিল। অর্থাৎ আমি আপনাকে বুঝতে চাচ্ছি, এই যে দেখবেন এখন আমাদের যারা একসময় নারীদের সাথে সংস্পর্শ, নারীদের সাথে কথা বলা, নারীদের চোখের দিকে তাকানো হারাম বলতো, তারাও কিন্তু এখন এগুলোকে আস্তে আস্তে ইজি করে নিচ্ছে। এখন এটা কেন নিচ্ছে? কারণ সে ওই জগতে বসবাস করেছে, তাকে আপনি বিচ্ছিন্ন করে রেখেছেন বা সে বিচ্ছিন্ন হয়েছিল। এখন যখনই আপনি তাকে সামনে আনছেন, আপনি যখন পার্লামেন্টে তাকে বলছেন তোমাকেও এখানে নারী সদস্য থাকতে হবে, হ্যাঁ, তখন সে কিন্তু আস্তে আস্তে তার যেই মানে একটা বিচ্ছিন্নতা ছিল, তার যে বয়ানগুলো সে দাঁড় করিয়েছে, এগুলো থেকে আস্তে আস্তে সে কিন্তু সরে আসছে। তো আমি এখানে ডাবল জিনিস দেখতে পাই। আপনি দেখবেন যে একটা সময়ে এই জিনিসগুলোর ব্যাপারে খুবই আপত্তি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে। আপনি ওই যে আমাদের মোস্তফা সরোয়ার ফারুকীর একটা মুভি ছিল টেলিভিশন, আপনি কি দেখেছেন? রাইট, হ্যাঁ হ্যাঁ, ওই টেলিভিশনে কিন্তু একটা দারুণ একটা তুলে ধরেছে। আমার কাছে মনে হয় কি, আমাদের সাহিত্যিকরা, আমাদের চিন্তাবিদরা, মানে আমি যতবার তাদেরকে পড়ছি, যারা খুবই মানে ব্যক্তিগত অভ্যাসে যারা আসলে খুব ধার্মিকও ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলি নানাভাবে অ্যাড্রেস করছেন। মানে সেটা আবুল মনসুর আহমেদ হন, সেটা সৈয়দ ওয়ালিউল্লাহ হন, সেটা কিন্তু নানাভাবে এটা অ্যাড্রেস করছেন। ফ্রম লাল সালু টু হুজুর কেবলা, এগুলি কিন্তু আসলে অ্যাড্রেস করা হয়েছে নানাভাবে।
হ্যাঁ, সেটা আমি যদি বলছি, এগুলোকে যত বেশি আপনি আমাদের এই যে হয়েছে কি, আপনি যখন এই আলেমদেরকে বা এই ধরনের যারা বয়ান তৈরি করেছেন এদেরকে যখন আপনি পাবলিক স্ফিয়ারে প্রশ্ন উত্তরে আনবেন, ডায়লগে আনবেন, এক ধরনের মানে আমার মনে মুক্ত হয় যে আলোচনায় আমার আনবেন। মনে হয় যে এটা একটা খুবই ঠিক কথা বলছেন, এবং আমি মনে করি যে অনেকটা এই আওয়ামী লীগের সময় আসে বা তারও আগের থেকে আসলে যেহেতু মেইন স্ট্রিমে তাদেরকে একটু আদার করে রাখা হয়েছে, এইটার একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাইছি নানা জায়গায় আসলে। কারণ রাইট। আমি আরেকটা আমি ছোট্ট আমি আমি যেমন সাধারণ মানুষের সাথে কথা বলে যেরকম জানতে পারছি, আলেমদের সাথে কথা বলেও কিন্তু আমি অনেক আলোকিত হয়েছি, মানে ব্যক্তিগত পর্যায়ে কথা বলে আর কি। আমি যখন এই প্রশ্নগুলি তুলছি, তারা যখন আমাকে উত্তর দিছে, তারা যখন আমাকে বলছে, তাদের সাথে আমার অনেক বেশি আলোচনা হয়েছে। আপনি মানে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যিনি খুবই জি প্রমিনেন্ট এবং খুবই ফেমাস, জি উনি আমাকে একদিন বললেন যে দেখো, আমি এখন টেলিভিশনে যখন একটা মানে একটা ডিসকাশন করি বা একটা ছোট বক্তব্য দিই, এটা কম বেশি 50-60 লক্ষ বা এর চাইতেও বেশি ভিউয়ার শুনে হুম এট এ টাইম, লাইভে বা হুম আমার ইয়া থেকে। কিন্তু আমি যে একটা মাহফিলে তো আমি 10-20 লাখের বেশি লোককে রিচ করতে পারি না, হুম তাই হুম না? হুম তো উনি বলছেন এখন আমি দেখছি টেলিভিশনে একটা ডিসকাশন বা একটা প্রশ্ন উত্তর অনেক বেশি পাওয়ারফুল দেন একটা বিরাট মাহফিল, একটা বিরাট ওয়াজ মাহফিল। তো উনি বলছেন একটা সময় ছিল আমরা এই টেলিভিশন দেখারকে হারাম মনে করতাম, নিষিদ্ধ মনে করতাম, আর এখন পুরো ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমি যদি টেলিভিশনের সামনে বসে কিছুক্ষণ কোরআনের আলোচনা শুনি বা একটা প্রশ্ন উত্তর শুনি, আমার নলেজ এন্ড আমার সওয়াব অনেক অনেক বেশি হবে। দেখেন, যেটা একসময় গুনাহ ছিল, এটা একসময় কিসে পরিণত হয়ে গেল, মানে তার রাইট। তার তার ডিরেকশনে উল্টা হয়ে গেল। না না, তো এই জন্য আমার কাছে মানে আমি আসলে এইবার জানতেও চেয়েছিলাম জামাত ইসলামের নেতাদের কাছে যে আমরা এবার ডাকসুতে যে ক্যাম্পেইন আমরা ইসলামী ছাত্র শিবিরের দেখেছি, সেরকম ক্যাম্পেইনটাকে সারা দেশে আমরা দেখব কিনা। ওনারা কিন্তু বলেছেন যে তারা একটা পরিবর্তন বা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে বা পরিবর্তন বা চেষ্টা করবেন অ্যাডাপশন করতে। তা আমার সেইটাতেও আমি একটু আস্থা রাখতে চাই। আবার উনাদের নেতৃবৃন্দের সঙ্গে আলাদা করে কথা বললে আমার কাছে মনে হয় যে মানুষের কল্যাণই আসলে উনাদের ধারণা, কিন্তু বলার সময় বা যেভাবে আসলে মেসেজটা যায় সেইটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে যায়। এটা একটু না, এখানে এখানে একটা ছোট্ট কনফ্লিক্ট আছে। সেটা হুম হচ্ছে উনি আগে যেটা বলেছেন, উনি হুম আগে যেই কথাটা শিখিয়েছেন, হুম এখন যখন সেটাকে উনি রিভার্স করছেন বা সেটার হুম কাউন্টার যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি, হুম। যে ছাত্র শিবিরের বা জামায়াতের সদস্য হওয়ার, আপনি কি এটা পড়েছেন কখনো, তাদের সংবিধান আমি বা আমি তাদের? আমি আমি এই যে ওয়েবসাইটে এবার 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 এটা খেয়াল করেছি যে এটা পড়েছি হ্যাঁ, এই আপনি ডাক্তারের কথা। আপনি পড়লে দেখবেন সেখানে লেখা আছে, হুম হুম। মানে জামাতের বা শিবিরের একজন মেম্বার হতে হলে, সদস্য হতে হলে কি কি তাকে ফরজ ওয়াজিব মেনে চলতে হয়, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হয়। মানে হুম ফুললি একটা রিলিজিয়াস রাইট রাইট অব্লিগেশন। রাইট রাইট। ঠিক আছে? এখন আপনি যখন দেখবেন জামাতের আমির বা এই আপনার শিবিরের সভাপতি বা তাদের এরকম সেন্ট্রাল বা সে ফর এক্সাম্পল ধরুন ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন, সে যখন তার একটা ছাত্রী বোনের সাথে কথা বলছে দাঁড়িয়ে, বা একটা ছাত্রী হুম এসে যাতে তাকে যদি বলে যে ভাই আপনি ডাকসুর ভিপি হয়েছেন বা আপনি জামাতের আমির হয়েছেন, আপনার সাথে আমি একটু ছবি তুলবো হুম দাঁড়িয়ে। তো সে যখন ধরেন, সে তো একটা পাবলিক লিডার, পলিটিক্স করছে, তো তার হুম তো এই ছবিটা হুম। তুলতে হবে। তো সে যখন এই ছবিটা তোলে, তখন তাকে কিন্তু একজন কর্মী প্রশ্ন করতে পারে যে আপনি কি এখানে কবিরা গুনাহ করেছেন না করেন নাই, না আপনি না, কি ফরজ ওয়াজিব আমার মেনে মনে হয় যে চলেছেন? এইটা নিয়ে একদিন আমরা একটা অন্য নেতাদের সাথেও একটা বড় আলাপ করব। কিন্তু মঞ্জু ভাই, আপনি আমাকে ওই বিষয়টা নিয়ে একটু আমাকে নিশ্চিত করবেন কিনা, আপনি আজকে একটা কথা বলেছেন, সেটা দর্শকদেরকে একটু নিশ্চিত করবেন কিনা যে আগে সুশাসন, ন্যায় বিচার এবং অন্যান্য সকল অধিকার নিশ্চিত করার পরেই যেটাকে ধর্মভিত্তিক আইন বা শরিয়া বলি সেইটা প্রযোজ্য হবে। আগে এই মানে মাঠটা সমতল করতে হবে, সবার জন্য সম অধিকার, সম আইনের ব্যবস্থা করেই কি এটা কি আসলে মানে ইসলামী